আমাদের আজকের গল্প রাঘব নন্দীর লেখা রক্তছাপ। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সৌমিক এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বছর ৩০ আগে রামসেন নগরের কেউ নামই শোনেনি। মোগলসরাই থেকে ঠিক ৬৫ মাইল দূরে, উত্তরপ্রদেশের দিকে নয়, বিহারের মধ্যেই অবস্থান এই জনপদের। এই অতিবিখ্যাত জায়গায় সিজনের সময় দূর দূর থেকে লোক আসে হাওয়া বদল করতে। অথচ মাত্র ৩০ বছর আগেও এখানে জনপদের কোনো অস্তিত্ব ছিল না। গভীর অরণ্য গ্রাস করেছিল অঞ্চলটিকে। হিংস্র জন্তু আর ঘন জঙ্গলের কারণে মানুষ এ জায়গায় এড়িয়ে চলত। কিন্তু সময়ের সঙ্গে একটা আশ্চর্য পরিবর্তন ঘটে। হঠাৎ জঙ্গল কাটা শুরু হয়, প্রকৃতি বদলাতে থাকে এবং ধীরে ধীরে সেখানে আধুনিক এক শহরের জন্ম হয়। এই অবিশ্বাস্য পরিবর্তনের মূল নায়ক ছিলেন দৌলত মালহোত্রা। মহাবিশ্বযুদ্ধের সময় ঠিকাদারি ও লোহার ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেছিলেন তিনি। আর যুদ্ধ শেষে স্থির করেন যে কিছু গঠনমূলক কাজ করবেন, যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। একদিন তিনি জানতে পারেন শাহাবাদ জেলায় সরকার একটি কাচের কারখানা স্থাপন করেছে এবং ওই অঞ্চলে শহর ও বাজার গড়ে তুলতে টেন্ডারের আহ্বান করা হচ্ছে। জায়গাটি দেখে মালহোত্রা মুগ্ধ হন। পাহাড়, জলপ্রপাত, নদী আর স্বাস্থ্যকর পরিবেশ তাকে আকর্ষণ করে। সরকারিভাবে জমির ব্যবস্থা করে, জঙ্গল পরিষ্কার করে পরিকল্পিতভাবে জমি ভাগ করা হয়। ৩ বছরের মধ্যেই রামসেন নগরটি পূর্ণাঙ্গ শহরে পরিণত হয়। মালহোত্রা নিজের পিতার নামেই শহরের নামকরণ করেন এবং সেখানে একটি বড় সিমেন্ট কারখানা স্থাপন করেন। শহরটি দুটি ভাগে বিভক্ত, একদিকে শিল্পাঞ্চল আর অন্যদিকে পাহাড়ে ঘেরা মনোরম আবাসিক এলাকা, যেখানে ধনী ও অভিজাতরা বসবাস করে। কলকাতা থেকে আগত এক ব্যক্তি সেখানে হোটেল মারিনা স্থাপন করেন, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই শহরে কাজ করতে আসে উত্তর কলকাতার দরিদ্র ঘরের ছেলে সমীর সান্যাল। কষ্ট করে পড়াশোনা করে সে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পায় ওল্ড গোল্ড সিমেন্ট কোম্পানিতে। প্রথমে হোটেলে থাকলেও পরে সে বাংলো পায়। সমীরের জীবন ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠে এবং সে সহকর্মীর মেয়ে ঝিকির প্রেমে পড়ে। তাদের সম্পর্ক গভীর হয়। সমীর বিয়ের সিদ্ধান্ত নিতে চায়। সে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভবিষ্যৎ নিয়ে আরও চিন্তা ভাবনা করে, কিন্তু অবকাশ আর পেল না। লক্ষ্য করল গেট পেরিয়ে বাগানে প্রবেশ করছে হোটেল মারিনার সুবিখ্যাত প্রোপাইটার ম্যানেজার অমল ভৌমিক। বয়স বোধহয় তার ৪৫ও ছাপিয়ে যায়নি। চওড়া হাড় বিশিষ্ট দীর্ঘাকৃত পুরুষ, ব্যাকব্রাশ করা চুলের দুপাশে সামান্য রূপলি আভা। এখনো বুঝতে পারা যায় যে এককালে চোখমুখ জেল্লাদার ছিল। নিখুঁত ও দেশি পোশাকে নিজেকে মুড়ে এনেছেন। একগাল হাসি নিয়ে এগিয়ে গেলেন সমীরের দিকে। সুপ্রভাত, সুপ্রভাত মিস্টার সান্যাল। মৃদু হেসে সমীর বলল, সুপ্রভাত। আসুন, বসুন। বেশ বুঝতে পারছি বিনা প্রয়োজনে সাত সকালে আপনি আসেননি। বলাই বাহুল্য, আজ সন্ধ্যাবেলা আমার হোটেলে দয়া করে আসতে হবে। ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করছি। অনুষ্ঠান? বাহ, তবে উপলক্ষটা কি? বেশি কিছু না, হোটেলের অ্যানিভার্সারি, মারিনার মৃত্যুতিথি উপলক্ষেও এই অনুষ্ঠানটা করছি বলতে পারেন। মারিনা ডিকোস্টা নামের একটি মেয়েকে এককালে দারুণ ভালোবাসতেন অমল ভৌমিক। একথা সমীরের অজানা ছিল না। তখন উনি কলকাতায় থাকতেন। দুজনের জীবন যখন বাধা পড়বে, তখনই সেই মেয়েটি মারা গেল। ভীষণ আঘাত পেলেন ভৌমিক। শ্মশান বৈরাগ্য নিয়েই কাটালেন কিছুদিন। তারপর গা ঝাড়া দিয়ে উঠলেন। কি সূত্রে যেন এখানে এসে মারিনা নাম দিয়ে প্রতিষ্ঠা করলেন এই হোটেল। নিশ্চয়ই যাব। আর কাকে কাকে বললেন? মোটামুটি সকলকেই বলেছি। আপনার উপস্থিতিও তিনি কামনা করছেন। তিনি কার কথা বলছেন আপনি? মানে কাকে বলছেন? অবুঝ হওয়ার চেষ্টা করবেন না মশাই।
সকন্যা গোবিন্দ সরকার আজকের অনুষ্ঠানে যোগদান দেবেন। আপনি যাবেন আর শ্রীমতী সেখানে থাকবেন না, তা হয়? তাই তো। আপনি রসিক ব্যক্তি বটে। আরও মিনিট 15 কথাবার্তা চলার পর অমল ভৌমিক উঠলেন। বেলা 12টা পর্যন্ত অলসভাবেই কাটিয়ে দিল সমীর। এই ঠান্ডায় প্রতিদিন স্নান করার কথা তো ভাবাই যায় না। খাওয়া দাওয়া সেরে ও যখন গাড়িতে গিয়ে বসলো তখন কাটায় কাটায় 1:45। এই ফিয়েটখানা 6 মাসেক হলো কিনেছে সমীর। দামের অর্ধেক অবশ্য কোম্পানির কাছ থেকেই পাওয়া গেছে। বাংলো থেকে মিউনিসিপ্যাল গার্ডেনে পৌঁছতে মিনিট 10 বেশি সময় লাগলো না। গাছপালা কিছু রেখে দিয়ে মনোরম একটা পার্ক সৃষ্টি হয়েছে। প্রেমিক প্রেমিকাদের এটি একটি আদর্শ মিলন কেন্দ্র। যে কোনো সন্ধ্যায় এখানে এলেই তাদের সর্বরতা বুঝতে পারা যায়। পার্কের দক্ষিণ দিকে যে ছোট একটা গেট রয়েছে তারই সামনে গাড়ি থামালো সমীর। বড় পাকুড় গাছটায় তলায় যে বেঞ্চ আছে তাতেই দুজনে গিয়ে বসবে, এরকমটাই স্থির আছে। 1টা বাজতে এখনও কয়েক মিনিট বাকি আছে। রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে নিয়ে সমীর গেট পেরিয়ে ভেতরে এলো। ঝিকি নির্দিষ্ট বেঞ্চেই বসে রয়েছে। ওকে দেখেই অনুযোগে সুরে বলল, কতক্ষণ বসে আছি বলো তো? তুমি যদি সকাল থেকে এখানে বসে থাকো সে অপরাধ কি আমার? আমি কিন্তু ঠিক সময়তে এসেছি। এত মিনিট সেকেন্ড দেখে সব কিছু করা যায় না। যায় না বুঝি? বলে সমীর ঝিকির কাজ ঘেঁষে বসল। একটু সরে বসে ঝিকি বলল, এই একদম অসভ্যতা করবে না কিন্তু বলছি। আমরা কিন্তু পার্কে আছি, ভুলে যেও না। থাকলেই বা ধারে কাছে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। তুমি বাপু আজকাল ভীষণ হ্যাংলা হয়ে পড়েছো। হ্যাংলামি নয়, বুঝছো না কেন? ভালো মন্দ খেয়ে আজকাল স্বভাবটা একটু কেমন কেমন একটু হয়ে গেছে, এই যা। তা হোক, কিন্তু তবু বাড়াবাড়ি করবে না। বেশ, তাই হবে ম্যাডাম। আমার মতো ইয়েস ম্যান তুমি আর পাবে না গো। আমি কি জানতে পারি ইয়েস ম্যানটি ভর দুপুরে আমাকে এখানে আসতে বলেছেন কেন? ছুটির দিন যে একটু বিশ্রাম করব তাও উপায় নেই। বিশ্রামের ব্যাঘাত ঘটিয়েছি জেনে খুবই দুঃখিত, কিন্তু এখন যে আমি তোমাকে ডেকেছি একটা জরুরি কথা বলতে। তার আগে বলো, হোটেল মারিনার পার্টিতে আজ যাচ্ছ নাকি? যাবার তো বিশেষ ইচ্ছে ছিল না। সকালে মিসেস আমির চাঁদের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি পিড়াপিড়ি করছেন, তাই যেতেই হবে। মিসেস আমির চাঁদ মানে শামশের নগরের বিউটি কুইন। কথায় কথায় তোমার কথাও তিনি তুললেন জানো, খুব প্রশংসা করছিলেন। তোমার মতো স্মার্ট ছেলে নাকি এখানে একটিও নেই। বলো কি, এ তো রীতিমতো ভাবনার কথা। মিসেস আমির চাঁদ না হয় বিবাহিত মহিলা, কিন্তু হালচাল দেখে মনে হয় কিছু কুমারী মেয়েও আমার দিকে তাক করে বসে আছে। তার মানে তোমাকে নিয়ে আর পারা গেল না। কি জরুরি কথা বলবে বলছিলে, এবার বলবে কি? বাহ। তারপর একটু থেমে ঝিকির একটা হাত নিজের হাতে তুলে নিয়ে সমীর বলল, তুমি আমাকে চটপট একটু বিয়েটা করে ফেলো তো। ঝিকি অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কি ভাবছো? কত সহজভাবে কথাটা বললে। না বলে উপায় বা কি? দেখছো তো চারধারে রকম সকম কেমন হয়ে গেছে। কে কখন আমার গলায় ঝুলে পড়বে, তার চেয়ে। এবার ঝিকি হেসে ফেলল। ভাবছি তোমার আবেদন মঞ্জুর করব কিনা। এবার বলো তো, পার্টিতে আমি যাব কিনা কেন জানতে চাইছিলে? কেন আবার? অমল ভৌমিক আমাদের দুজনকে দেখিয়ে সকলকে বলবে এদের শিগগিরই বিয়ে হচ্ছে। না না, অমল ভৌমিককে এত সমস্ত কথা তুমি বলতে দেবে না। বুঝছো না কেন, ওখানে বাবা থাকবেন। থাকলেই বা, তার 16 আনা মদ আছে। থাক, তবুও না, ভারী লজ্জা করবে আমার। আরে লজ্জা তো নারীর ভূষণ ঝিকি। যাক, তোমার যখন এত আপত্তি তখন ও ব্যাপারটা না হয় বাদ দেওয়া গেল, কিন্তু এবার যে তোমায় বলতেই হবে। তোমাকে নিয়ে না আর পারি না বাপু। এই সমস্ত আমি কি জানি? বাবা দিন স্থির করবেন না। তাই তো। আচ্ছা, তোমাদের বাড়িতে পুঁজি আছে? হ্যাঁ। কি বলতে গিয়েও ঝিকি হেসে ফেলল। আরও ঘণ্টাখানেক গল্পগুজব করার পর ওরা উঠল ওখান থেকে। হোটেল মারিনার নিখুঁত বর্ণনা না দিয়ে এটুকু বললেই যথেষ্ট হবে যে এটি একটি আধুনিক হোটেলের হুবহু প্রতিচ্ছবি। সন্ধ্যা হবার মুখেই অতিথিরা আসতে আরম্ভ করলেন। এরা এই শহরেরই গণ্যমান্য ব্যক্তি। ইভিনিং স্যুট পরিহিত অমল ভৌমিক হাসি মুখে সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন। একসময় এসে নামলেন দৌলত মালহোত্রা। বয়স তার 60 অতিক্রম করেছে।
চেহারার কিন্তু জড়ার কোনো চিহ্ন নেই, বেশ শক্ত সামর্থ্য। চলের হাড়ের কাঠিন্য দেখে মনে হয় তিনি মেজাজের লোক। সময়চিত সম্ভাবন করে ভৌমিক তাকে হলে নিয়ে চলে। এমন সময় সমীর এসে পড়ল। গাড়ি থেকে নামতেই দেখা হয়ে গেল মিসেস আমির চাঁদের সঙ্গে। প্রগাঢ় যৌবনায় এই বিউটি কুইন যে কোনো পুরুষের মনেই হিল্লোল এনে দিতে পারে। উঁচু মহলের অনেক পুরুষের সঙ্গেই তার নিঃসংকোচ মেলামেশা, এই কারণে প্রচুর দুর্নামও তার। এর স্বামী আমির চাঁদ একজন শিক্ষিত এবং অতি সজ্জন প্রকৃতির মানুষ, একজন সয়েল সায়েন্টিস্ট। দিল্লি থেকে ওকে পাঠানো হয়েছে শ্যামশেরনগরের বাইরে কিছু অংশ পরীক্ষা করে দেখতে। ওখানে কী পরিমাণ তামা মাটির তলায় থাকতে পারে তা নিয়ে একটা মোটামুটি হিসেব তৈরি করবেন, বলাই বাহুল্য। তার মতো মানুষ উচ্চশলাভ্য স্ত্রীকে সংযত রাখতে পারেনি। স্বাভাবিক কারণে তিনি হীনমন্যতায় ভুগছেন। মিষ্টি হেসে মিসেস আমির চাঁদ বললেন, হ্যালো মিস্টার সান্যাল, আপনার তো আজকাল দেখাই পাওয়া যায় না। ফ্যাক্টরিতে ভীষণ কাজের চাপ চলছে। মিস্টার অমির চাঁদ এলেন না যে? শরীর ভালো নেই, জানেন তো উনি হাই প্রেশারের রোগী। শুনেছিলাম যেন। চলুন ভেতরে যাওয়া যাক। উত্তরের অপেক্ষা না করেই সমীর ভেতরে চলে গেল। এবার কাঁধ নাচিয়ে মিসেস আমির চাঁদ তাকে অনুসরণ করলেন। নিখুঁতভাবে সাজানো হয়েছে আজ হলটিকে। অতিথিরা প্রায় সকলেই এসে পড়েছেন। কেতাদুরস্ত বয়রা ঠান্ডা আর গরম পানীয় পরিবেশন করে চলেছে। সকলের হাতে হাতে গেলাস। সমীরকে দেখে ডক্টর নিরঞ্জন চৌধুরী এগিয়ে এলেন। তার বয়স ৪৫। অল্প কিছুদিন হলো ভদ্রলোক এখানে এসেছেন, কিন্তু এরই মধ্যে তার দারুণ প্রসার জমেছে। এছাড়া সদালাপি ও রসিক হিসেবেও তার বেশ সুনাম রয়েছে পরিচিত মহলে। সমীরের কাঁধে অল্প একটু চাপ দিয়ে তিনি বললেন, মহিলাটিকে সঙ্গে করে নিয়ে এলেন মনে হচ্ছে। পাগল হয়েছেন? বাইরে দেখা হয়ে গেল। উনি কিন্তু আপনার সম্পর্কে ইন্টারেস্টেড। দিন কয়েক আগে আমার চেম্বারে এসেছিলেন, সাগ্রহে আপনার কথা জিজ্ঞেস করছিলেন। আরেকজনের মুখ থেকেও একই রকম কথা শুনলাম। ওর পেছনে তো লোক ছোটাছুটি করছে শুনছি। উনি আবার এদিকে খুব শেয়ানা। যারা ছোটাছুটি করে তাদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় তা উনি ভালো করেই জানেন। আবার মনের খোরাকও তো চায়। তাই হয়তো আপনার মতো একজনকে। আমি মিস্টার অমির চাঁদ কথা ভেবে অবাক হয়ে যাই। ভদ্রলোক এই সমস্ত বরদাস্ত করেন কি করে? হয় ভদ্রলোক এক নম্বরের গবেট, নয়তো স্ত্রীকে এইভাবে রোজগার করতে উৎসাহ দেন। ওর প্রধান মক্কেল কে জানেন? কে? শ্যামশেরনগরের সেরা মানুষ যিনি। আমি আপনার কর্তার কথা বলছি। বলেন কি? আপনি মিস্টার দৌলত মালহোত্রার কথা বলছেন কি? তিনি তো বুড়ো মানুষ। হলেই বা, অনন্ত যৌবন পুরুষের অভাব নেই মিস্টার সান্যাল। চিকিৎসা শাস্ত্র নিয়ে নাড়াচাড়া থাকলে আপনি এত অবাক হতেন না। কথা বলতে ও শুনতে থাকলেও সমীরের চোখ ঘুরছিল হলের চারিপাশে। ঝিকিকে আবিষ করা এবার সম্ভব হলো। কোণের দিকে দাঁড়িয়ে সে একজন মহিলার সঙ্গে গল্প করছিল। এখনও সে ওকে দেখতে পায়নি বোধ হয়। সমীর অন্যমনস্কভাবে বলল, আপনি ডাক্তার হয়ে যখন বলছেন তখন অবশ্য আমাকে ব্যাপারটা মেনে নিতেই হচ্ছে। তবে ওর কথা শেষ হওয়ার আগেই বেটোকাটো ফিটফাট এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। ইনি মিস্টার দৌলত মালহোত্রার একান্ত সচিব। কাজের লোক হিসাবে বিশেষ সুনাম রয়েছে। ছায়ার মতো ঘুরতে থাকেন কর্তার সঙ্গে। ডাক্তার বললেন, এই যে মিস্টার শর্মা, আপনাকেই আমি খুঁজছিলাম। শর্মা ভুরুকুচকে বললেন, তাই নাকি? কোনো কথা আছে নাকি? এই জরুরি কথা ছিল, একান্তে বলতে চাই। এই সমীরবাবু, আপনি যদি কিছু মনে না করেন। বিলক্ষণ, আপনার কথা বলুন, আমি ওধারেই যাই একটু। আমি যে জন্য এখানে এলাম সে কথাটা এবার সেরে নি। মিস্টার সান্যাল, আপনাকে স্যার একবার ডেকেছেন। সমীর কিছু না বলে মিস্টার দৌলত মালহোত্রা যেখানে বসেছিলেন সেই দিকেই পা চালালো। ঝিকির পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের চোখাচোখি হলো।
তার চোখের তারায় শাসনের ইশারা, অর্থাৎ এখানে কোনো রকম বাড়াবাড়ি করবে না। মৃদু এসে সমীর বড় কর্তার সামনে গিয়ে উপস্থিত হলো। মালহোত্রা তখন অমল ভৌমিকের সঙ্গে চাপা গলায় কথা বলছিলেন। আমাকে ডেকেছেন স্যার? মনে হলো তিনি চমকে উঠলেন। মিস্টার দৌলত মালহোত্রা নিজেকে সামনে নিয়ে বললেন, হ্যাঁ 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 তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ ডিনারের পরই চলে যেও না যেন। কোন কাজ? হ্যাঁ না না, কাজ কিছু নেই, ব্রিজ খেলবো ভাবছি। হ্যাঁ, গোটা ছয়েক রাবার শেষ করতে হবে, আরে খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ কি বলো ভৌমিক? আপনি ঠিকই বলেছেন, তবে আর একজন লোকও তো চাই। ফোর্থ ম্যান হিসেবে আপনি কাকে চাইছেন? লালা কিশোরী লালকে বলুন। বলা যেতে পারে, আমি দেখছি। দৌলত মালহোত্রা ছিলেন বিচিত্র স্বভাবের অত্যন্ত ধনী ব্যক্তি, যিনি মাঝে মাঝে ব্রিজ খেলায় আগ্রহী হতেন এবং সমীরকে সঙ্গে নিয়ে খেলতেন। কর্মচারীদের সঙ্গে তার ব্যবহার ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। অনুষ্ঠানে সমীর ঝিকির উপস্থিতি টের পেলেও কথা না বলতে পারার জন্য মন খারাপ করে। সংক্ষিপ্ত অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশনার পর ডিনার হয়। সেখানে মিসেস আমির চাঁদ অনুপস্থিত ছিলেন। পরে অতিথিরা চলে গেলে চারজন ব্রিজ খেলোয়াড় থেকে যায়। খেলার মাঝেই কারখানা থেকে জরুরি ফোন আসে, যান্ত্রিক সমস্যার খবর দেয়। মালহোত্রা নির্বিকার থাকেন, কারণ তিনি কর্মচারীদের দক্ষতার উপর আস্থা রাখেন। সমীর বিদায় নিতে প্রস্তুত হয়। মৃদু হেসে মালহোত্রা বলেন, বেশি দায়িত্বশীল হওয়ার ঝামেলা অনেক, অবকাশ যাপনের স্বাধীনতাও থাকে না। লালা কিশোরীর আলো হাসবার চেষ্টা করেন। বিকল যন্ত্রটিকে ঠিকমতো চালু করে কারখানা থেকে বেরোতে সমীরের প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে গেল। গাড়ি স্টার্ট দিয়ে সবে কিছু দূর এগিয়েছে, লক্ষ্য করল থানা ইনচার্জ সাইকেলে চড়ে বিপরীত দিক থেকে আসছে। এত রাতে থানা থেকে কোথা থেকে ফিরছেন? সমীর গাড়ি থামিয়ে দিল, বলল, হ্যালো ইন্সপেক্টর, কোথা থেকে? সাইকেল থেকে নেমে জাদ্রেল প্রকৃতির হরিপ্রসাদ বললেন, রাউন্ডে বেরিয়েছিলাম। আপনি? কারখানা থেকে ফিরছি। আপনার দাপটে তো শহরের সমস্ত চোর ছ্যাঁচোর একেবারে ঢিট হয়ে গেছে দেখছি। রাত জেগে আর রাউন্ড দিচ্ছেন কেন? দিতে হয়। চোর ডাকাত ছাড়াও রাতের অন্ধকারে আরো অনেক কিছুর সন্ধান পাওয়া যায়। এই তো কিছুক্ষণ আগেই একজন পরীর দেখা পেলাম। পড়ি? এই শহরের মুখ্যী রানী। হয়তো মিসেস আমির চাঁদকে দেখলাম যে পাম অ্যাভিনিউ দিয়ে চলেছেন। একা? একদমই একা। অভিসার সেরে ফিরছেন বোধহয়। আমি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাবও করেছিলাম, হলেন না রাজি। আপনাকে আর আটকাবো না, চলি। হরিপ্রসাদ সাইকেলে চললেন। সমীরও গাড়ি স্টার্ট দিল। এতক্ষণ ভাবতে থাকলেও সমীর অন্যমনস্ক হয়ে পড়েনি। সংযত হাতেই স্টিয়ারিং চালিয়ে চলেছে। কারখানা থেকে ওর বাংলো অনেকখানি, তবে আসার কথা অধিকাংশ পথই পার হয়ে এসেছে। শামসের গার্ডেনের পাশ দিয়ে গাড়ি চলেছে, শহরের সেরা পার্ক। বড় বড় বিন্দু বিন্দু আলোর মেলায় চোখ ভরে দেখতে ইচ্ছে করে। হঠাৎ সমীরের দৃষ্টি পড়ল ডান ধারের একটা বাড়ির ওপর। হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে গরম ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার আমির চাঁদ। কি ব্যাপার, এত রাতে তিনি ওভাবে দাঁড়িয়ে কেন? সমীরকে আবার গাড়ির গতি কমিয়ে দিতে হলো। আমির চাঁদ ওকে দেখতে পেয়েছিলেন, এগিয়ে এলেন তিনি। এত রাত্রে গেটের গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন যে? আমার স্ত্রীর জন্য দাঁড়িয়ে রয়েছি। তিনি তো এখনও ফেরেননি। আপনি তো পার্টিতে ছিলেন, ওখান থেকে কটায় বেরিয়েছিল বলুন তো? সমীর গাড়ির চাবি বন্ধ করল। মহিলাটি যে ডিনার না সেরেই মারিনা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলেন এবং কিছুক্ষণ আগেই যে ইন্সপেক্টর তাকে পাম অ্যাভিনিউ ধরে এগোতে দেখেছেন, সে কথা বলতে পারবো না। তবে বলা যায় না মায়া হতে লাগলো ভদ্রলোকের জন্য। আমি ঠিক লক্ষ্য করিনি। মিস্টার আমির চাঁদ বলল, ডিনার শেষ হয়েছিল কটায়? প্রায় 10টায়। এখন 1:30। তাহলে এতক্ষণও আছেটা কোথায়? চিন্তার কথা সন্দেহ নেই। মনে হয় কোনো বান্ধবীর বাড়ি আটকে পড়েছেন, এক্ষুনি হয়তো এসে পড়বেন। এসে পড়লেই ভালো। যাই বলুন মিস্টার সান্যাল, মেয়ে মানুষের পক্ষে এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয়। প্রবল ইচ্ছে নিয়েই গাড়ি থেকে নামল সমীর।
তারপর আমির চাঁদের পিছু পিছু গিয়ে ঢুকলো বাড়ির ভেতর। ঘরটি বেশ সুসজ্জিত। অতিথিদের এখানেই আপ্যায়ন করা হয় অনুমান করা গেল। ভদ্রলোকের মনের অবস্থা বিবেচনা করে ওকে এখানে আসতে হলো। সোফায় বসল সমীর। আমির চাঁদ ঘর থেকে বেরিয়ে গেলেন। বিরস মুখে বসে রইল সমীর। মাঝরাতে কি ঝামেলা! এরকম অবস্থার মুখোমুখি যে তাকে হতে হবে আগে বুঝতে পারলে সে অন্য রাস্তা দিয়ে বাড়িতে যেত। সময় যেন আর কাটতে চায় না। পাক্কা 15 মিনিট পরে আমির চাঁদ 2 কাপ কফি হাতে করে নিয়ে ফিরে এলেন। কথা শেষ করেই সমীর সোফা ছেড়ে উঠে পড়ল। কিন্তু কতক্ষণই বা চুপ করে থাকতে পারবে? আমির চাঁদ এলেন গেট পর্যন্ত। কি বলতে গিয়েও যেন বললেন না। শুভরাত্রি জানিয়ে সমীর গাড়িতে স্টার্ট দিল। আরও কিছুক্ষণ দেখুন, তারপর না হয়। পরের দিন দেরিতে ঘুম ভাঙে সমীরের। কারণ আগের রাতে গভীর রাত পর্যন্ত সে জেগেছিল। কাজেই সে বুঝতে পারে যে কারখানায় পৌঁছতে তার দেরি হবে, তবে 10টার মধ্যে পৌঁছানোর আশা করে। সকালবেলা অবসর পেয়ে বারান্দায় বসে দৈনিক পত্র পড়ে। তারপর গাড়ি পরিষ্কার করবার সিদ্ধান্ত নেয়। নিজে হাতে গাড়ির যত্ন নিতে তার বেশ ভালো লাগে। গ্যারেজে গিয়ে গাড়ি খুলে গিয়ে হঠাৎ পেছনের সিটে একটা ভ্যানিটি ব্যাগ দেখতে পায়, যা দেখে সে বিস্মিত হয়। ব্যাগটি কার তা জানতে পেছনের দরজা খুলতে সে ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়। মিসেস আমির চাঁদের মৃতদেহ পড়ে রয়েছে পেছনে। রক্তে ভেজা শাড়ি শুকিয়ে কালচে হয়ে গেছে। এই আবিষ্কারে সমীর আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে হয় সবাই তাকে হত্যাকারী মনে করবে, কারণ মৃতদেহ তার গাড়িতে পাওয়া গেছে। ভবিষ্যতের ভয় তাকে কাঁপিয়ে তোলে। তবুও সে নিজেকে সামলে পরিস্থিতি গোপন রাখার চেষ্টা করে। সেভাবে মৃতদেহ কিভাবে গাড়িতে এলো এবং কখনই বা এটি রাখা হয়েছে? তার সন্দেহ হয় মিস্টার আমির চাঁদ তার স্ত্রীকে হত্যা করে দোষ অন্যত্র সরাতে মৃতদেহ গাড়িতে রেখেছে। পুলিশের কাছে সব সত্য বলা বা মালহত্যার সাহায্য নেওয়ার কথাও সে ভাবে। ঠিক তখনই গভীর চিন্তায় মগ্ন সমীরের কাছে ঝিকি এসে পৌঁছয়, যা হঠাৎ তাকে চমকে দেয়। এ কি তুমি? কি এত ভাবছো বসে বসে? তুমি এই সময়ে কিভাবে এলে ঝিকি? কারখানায় ফোন করেছিলাম, শুনলাম তুমি নাকি যাওনি। তখনই আমাকে এখানে আসতে হলো। কাল পার্টিতে কথাবার্তাও বলনি। বাবুর হয়তো রাগ হয়েছে। আগে তো কৃষ্ণ রাধার মানভঞ্জন করত। এখন দিনকাল পাল্টে গেছে বোধহয়। রাধাদেরই এখন কৃষ্ণকে তুষ্ট রাখতে হয়। ঝিকি কথা শেষ করে হেসে উঠল। সমীর কিছু বলল না, ওর মুখের দিকে তাকিয়ে রইল। কি হয়েছে বলো তো? আমি দারুণ ঝামেলায় জড়িয়ে পড়েছি। কিসের ঝামেলায় জড়িয়ে পড়েছো? আমাকে সবটা খুলে বলো না। সে কথা বলা যায় না। আমাকেও বলা যায় না? সমীর ঝিকিকে 2 হাত দিয়ে কাছে টেনে নিল, বলল, না না, এই আমি কি বলছি? তোমাকে ছাড়া সমস্ত কথা বলার আর তো আমার কেউ নেই। ঝামেলা নয়, আমি ভীষণ বিপদে পড়েছি। কি বিপদে পড়েছো? আমাকে তাড়াতাড়ি বলো তো, আমার খুব ভয় লাগছে। ঝিকিকে ছেড়ে দিয়ে সমীর হাই ব্যাক চেয়ারে গিয়ে বসল। তারপর বলে গেল একে একে সমস্ত কথা। ঝিকি চেয়ারের হাতলে বসে বিবর্ণ মুখে শুনে গেল। এরকম বিপদেও মানুষ পড়ে। কোন রকমে বলল, পুলিশকে এই সমস্ত কথা জানিও না। না জানলে ডেড বডি যে গাড়ির মধ্যেই পচতে থাকবে। তুমি বুঝতে পারছো না, পুলিশ তোমাকে নিশ্চয়ই গ্রেপ্তার করবে। কিন্তু আমার কথাটা শোনো লক্ষ্মীটি, পুলিশের কাছে কোনো মতেই তোমার যাওয়া চলবে না। তার চেয়ে কি? আমি বলছিলাম, ডেড বডিটা কোথাও ফেলে এলেই তো হয়। যেমন জঙ্গলের ধারেই ফেলে আসা যায়, ওখানে তো লোকজন যায় না। জঙ্গলে বলছো? সমীর দ্রুত সিদ্ধান্তে পৌঁছল যে পুলিশের কাছে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ঝিকির পরামর্শে সে মনে করল যে জঙ্গলের ধারে মৃতদেহ ফেলে এলে তার উপর সন্দেহ কম পড়বে এবং পুলিশ প্রকৃত হত্যাকারীকে খুঁজতে ব্যস্ত হবে। তাই দুজনে মৃতদেহ সরিয়ে ফেলার বিষয়ে বিস্তারিত আলোচনা করতে লাগল। এদিকে ইন্সপেক্টর হরিপ্রসাদ থানায় বসে এক রহস্যময় ও জটিল মামলার মুখোমুখি হন। তিনি আগে ভেবেছিলেন মিসেস আমির চাঁদ হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছেন, কারণ তার জীবনযাপন ছিল অবাধ ও সন্দেহজনক। কিন্তু দুপুরে ফোন আসে যে ময়নামারির একটি জঙ্গলে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে তিনি নিশ্চিত হন যে মৃতদেহটি মিসেস আমির চাঁদেরই। তদন্তে বোঝা যায় যে খুন সেখানে হয়নি, অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর তদন্ত শুরু করেন এবং নতুন সূত্রের আশায় সাব ইন্সপেক্টরের উত্তেজিত আচরণ লক্ষ্য করেন। সংবাদ গ্রহণ করতে পেরেছে নাকি? মর্গ থেকে বেরিয়েই কালুর সঙ্গে দেখা হলো সাব ইন্সপেক্টর বাবুর। ইনফর্মার কালু? বনোয়ারি নামের একজন লোক কাঠ কাটতে প্রায়ই জঙ্গলে যায়। তার কাছ থেকে কালু খবর পেয়েছে সে দেখেছে একজোড়া মেয়ে পুরুষ একটা বাদামি রঙের গাড়ির মধ্যে থেকে একটি মৃতদেহ বার করে ওখানে ফেলে দিয়ে চম্পট দিয়েছে। হরিপ্রসাদ লাফিয়ে উঠলেন। বলো কি, বেটা আগে এসে আমাদের খবর দেয়নি কেন? এ এক মক্ষম সূত্র। শহরে বাদামি গাড়ি আর কটা আছে? কি নাম বলে লোকটার? বানোয়ারি। তাকে এক্ষুনি হাজির করো। জেরা করলে আরও কিছু মূল্যবান তথ্য পাওয়া যাবে। কালুকে পাঠিয়ে দিয়েছি, সে ঘন্টাখানেকের মধ্যে তাকে নিয়ে উপস্থিত হবে। এতক্ষণে হালকা হলেন ইন্সপেক্টর। এই জটিল কেসে সুরাহা করা যাবে বলেই মনে হচ্ছে। গোফের দুপাশে কয়েকবার মোচড় দিয়ে হাই তুললেন, তারপর ব্যস্ত হয়ে পড়লেন সিগারেট ধরাবার জন্য। গত রাত্রে সমীরের ভালো ঘুম হয়নি। বিপদ কেটে যাওয়ার পর মনে স্বাচ্ছন্দ্যবোধ আসাটাই স্বাভাবিক। সেই হিসাবে প্রগাঢ় ঘুম হওয়ারই কথা, কিন্তু তা হয়নি, কারণ মাথা ব্যথা ওকে অস্থির করে তুলেছিল। শেষ রাত থেকে জ্বর জ্বর বোধ করছে। সকাল হওয়ার পরেই ডক্টর চৌধুরীকে কল দিল। ডক্টর চৌধুরী প্রেসক্রিপশন লিখতে লাগলেন। একটু থেমে সমীর বলল, কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল বলুন তো দেখি। মিসেস আমির চাঁদর মতো মহিলা খুন হবেন কে ভেবেছিল? শহরে হইচই পড়ে গেছে। এ ধরনের ঘটনা এখানে তো ঘটে না। মিস্টার আমির চাঁদের জন্য সত্যি দুঃখ হচ্ছে। কাল দেখা হয়েছিল ওর সঙ্গে। কি বললেন? বিশেষ কিছু বললেন না, ঝিম মেরে গেছেন। আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ করার মতো লোকের অবশ্য অভাব নেই। ব্যাপারটা কি জানেন, নারী ঘটিত ব্যাপারে ঈর্ষা অনিবার্যভাবেই দেখা দেয়, আর এই ঈর্ষাই সময়ে সময়ে মানুষকে খুনি করে তোলে। চাকর এসে জানালো যে দারোগা সাহেব এসেছেন। সমীরের বুকের রক্ত ছলাৎ করে উঠল। ইন্সপেক্টর এখানে কেন? কোনো সূত্রে ওর কারসাজির কথা জানতে পেরেছেন নাকি? মুখের ভাব যতদূর সম্ভব স্বাভাবিক রেখেই ও তাকে এখানে আনতে বলল। অসম্ভব গম্ভীর মুখ নিয়ে হরিপ্রসাদ ঘরে এলেন। ঘরে আর একজনের উপস্থিতি কিন্তু তিনি আশা করেননি। তার মোটা ভুরু যুগলটা কুঁচকে উঠল। অবশ্য অনুরোধের অপেক্ষা না করেই চেয়ারে বসলেন। সমীর বলল, নিশ্চয়ই কোনো প্রয়োজনে এসেছেন ইন্সপেক্টর। প্রয়োজন বই কি, তবে আমাদের কথাবার্তার মধ্যে তৃতীয় কারোর উপস্থিতি বোধহয় বাঞ্ছনীয় হবে না। আপনার সম্মানের কথা বিবেচনা করেই আমাকে কথা বলতে হলো। ডক্টর চৌধুরী উঠে পড়লেন। আমি চলি। ডাক্তার চৌধুরীর কাছে আমার কোনো ব্যাপারে সংকোচ নেই। আপনি স্বচ্ছন্দে কথাবার্তা আরম্ভ করতে পারেন ইন্সপেক্টর। যদিও জানি, তবু প্রশ্ন করছি, আপনার গাড়ির রং কি বাদামি? হ্যাঁ। আমি গাড়িখানা একবার পরীক্ষা করতে চাই। কেন বলুন তো? ওই গাড়িতে মিসেস আমির চাঁদের মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে আমরা খবর পেয়েছি। সমীর থতিয়ে গেল। সন্দেহ তাহলে অমূলক নয়। প্রচণ্ড ভয়ে যেন দুটো হাত ওকে সাঁপটে ধরল। কিন্তু এখন নিজেকে হারিয়ে ফেললে চলবে না। ভয়কে জয় করতে হবে যে কোনোভাবে। এই সমস্ত কি বলছেন? একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে আপনার গাড়ি আর আপনার চেহারার বর্ণনা পেয়েছি। সঙ্গে একজন মহিলাও ছিলেন। তিনি কে তা আন্দাজ করতে খুব একটা অসুবিধা হয়নি। আপনার কথাবার্তা আমাকে উত্ত্যক্ত করে তুলেছে ইন্সপেক্টর। সুনির্দিষ্ট কোনো প্রমাণ না পেয়ে কোনো ভদ্রলোককে হ্যারাস করলে তার পরিণতি সুদূর প্রসারী হতে পারে, এ কথা আপনার অজানা নয় নিশ্চয়ই। যাই হোক, চাবি দিচ্ছি। গ্যারেজ খুলে গাড়িটা গিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন। সমীর এগিয়ে গিয়ে হোয়াট নটের ওপর থেকে কি কেসটা তুলে হরিপ্রসাদের হাতে দিল। তিনি চাবি পেয়েই দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ডক্টর চৌধুরী এতক্ষণ নীরব ছিলেন। এবার কিছু একটা বলা দরকার, কিন্তু এই রকম পরিস্থিতিতে কি বলা উচিত হবে তা তিনি ভেবেই পেলেন না। সমীরই নীরবতা ভঙ্গ করল। পুলিশ পেছনে লেগেছে, তো খুবই ভয়ের কথা হলো। ডাক্তার বলল, দোষ যখন করেননি তখন আর ভয়ের কি আছে? তা বটে,
তবে সময় সময় তো অনেক আমাকে গ্রেপ্তার করে বসলেই তো ভবিষ্যতে দফারফা হয়ে যাবে। শুধু সন্দেহর বশে পুলিশ গ্রেপ্তার করতে সাহস পাবে বলে মনে হয় না। তবু তবু আপনি নিজের ডিফেন্সের ব্যবস্থা করে রাখুন। মিস্টার বোয়াদকে ব্যাপারটা জানানো দরকার। আপনি ঠিকই বলেছেন। আরও মিনিট 15 পরে বিরসমুখে ফিরে এলেন ইন্সপেক্টর। গাড়িতে রক্তের দাগ পাবেন এবং সেই রক্ত পরীক্ষা করে জানা যাবে মিসেস আমির চাঁদের শরীরে ওই গ্রুপেরই রক্ত ছিল। এইরকমই আশা করেছিলেন, কিন্তু তাকে নিরাশ হতে হয়েছে। তন্ন করে খুঁজেও রক্তের দাগ বা সন্দেহ কিছু আর তিনি দেখতে পাননি। কি কেসটা ফিরিয়ে দেওয়ার সময় তিনি বললেন, আমাদের অনুমতি ছাড়া শহরের বাইরে যাবেন না। আমি পরে আসছি, আপনাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এ আপনাদের জুলুম। খুনের কেসের তদন্ত করতে গেলে আমাদের অনেক অপ্রিয় কাজ করতে হয়। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সন্দেহভাজনের মধ্যে আপনি হলেন একজন। চলি এখন। ইন্সপেক্টর পায়ের শব্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ডক্টর চৌধুরী ও সমীর মুখ চাওয়াচাই করল। দৌলত মালহোত্রা নিজের খাস কামরাতে বসে দৈনিক কাগজপত্র পড়ছিলেন। বেলা বেশ চড়ে গেছে। ভোরে ঘুম থেকে ওঠা তার অভ্যাস নেই, কাজে নিত্যদিনের কাজকর্ম একটু দেরিতেই আরম্ভ হয়। ঘরে অবশ্য তিনি একা নেই, একান্ত সচিব রাজীব শর্মাও রয়েছে। সে কি যেন লিখছে। একসময় কাগজ মুড়ে রেখে মালহোত্রা বললেন, হ্যাঁ, শরীর ভালো বোধ করছি না। কলকাতা যাওয়ার প্রোগ্রামটা বাতিল করতে হবে। রিজার্ভেশন ক্যান্সেল করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আজই। ইন্টারগ্রামে যান্ত্রিক শব্দ হলো। সুইচ অন করতেই ওদার থেকে কেয়ারটেকারের গলা ভেসে এলো। মিস্টার রায় সুরানা দেখা করতে চাইছেন। রামকিশোর রায় সুরানা ওল্ড গোল্ড সিমেন্ট ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। চমৎকার স্বভাবের এই ভদ্রলোক, বিলিতি ডিগ্রিধারী। একে একটি নামকরা প্রতিষ্ঠান থেকে একরকম ভাঙিয়েই আনা হয়েছে। মালহোত্রা বললেন, পাঠিয়ে দাও। মিনিট দুয়েকের মধ্যেই রায়সুরানা ঘরে এসে প্রবেশ করলেন। ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। প্রথম দর্শনেই কেমন যেন মনে হয় কোনো কারখানাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য এইরকম লোকেরই প্রয়োজন। আপনাকে এই সময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত স্যার। বিশেষ একটা প্রয়োজন উপস্থিত হওয়ায় আমাকে এখন এখানে আসতে হলো। বসুন, কি ব্যাপার? মিসেস আমির চাঁদের মার্ডারের ব্যাপারে পুলিশ আমাদের সান্যালকে সন্দেহ করছে। সে কি? আমি সেই রকমই রিপোর্ট পেয়েছি। বড়ই দুর্ভাগ্যজনক ঘটনা। ছেলেটিকে আমি ভালোভাবেই জানি। তার পক্ষে এই সমস্ত ব্যাপারে জড়িত থাকা অসম্ভব। আমিও তাই বিশ্বাস করি স্যার। এক্ষেত্রে আপনার সহযোগিতা সান্যালের বিশেষ প্রয়োজন, নইলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সে কি কথা? না না, আমার পক্ষে যা কিছু করা সম্ভব হবে আমি করব, কিন্তু পুলিশ তাকে সন্দেহ করছে কেন বলুন তো? কিছুক্ষণ আগে ইন্সপেক্টর আমাকে ফোন করেছিলেন। পরিষ্কার করে তিনি কিছু বললেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসছেন। আপনি সেদিন পার্টিতে উপস্থিত ছিলেন, কাজেই তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। পার্টির সঙ্গে খুনের কি সম্পর্ক? ওই পার্টিতে যোগ দেওয়ার পর মিসেস আমির চাঁদ বাড়ি ফেরেননি। সান্যালের তখনকার গতিবিধি কি, এ সম্পর্কে পুলিশের আগ্রহ রয়েছে। ফাঁকা অফিসার্স ক্যান্টিনে বসে সমীর ও প্রণয়ের মধ্যে কথা হচ্ছে। সমীরের আর আগের জেল্লা নেই। ভয় ভাবনায় সম্পূর্ণ মিইয়ে পড়েছে সে। ঘনিষ্ঠ বন্ধু প্রণয় সমাদ্দার তার মতো একজন পদস্থ কর্মী, বেশ চটপটে আর প্রাণবন্ত, তাই সকলেই ওকে পছন্দ করে। কলকাতার টেলিফোন গাইড কারোর কাছে আছে কিনা জান একবার দেখেন। মিস্টার দৌলত মালহোত্রার কাছে থাকলেও থাকতে পারে। প্রায়ই কলকাতায় ফোন করেন তো। সে তো শর্মার কাছে খোঁজ নিলেই জানা যাবে। গাইড কি করবে? আমি আর চুপচাপ বসে থাকতে চাই না। পুলিশ নিশ্চিতভাবে প্রমাণ করে দেবে আমি আর ঝিকে ওখানে মৃতদেহে ফেলে এসেছি। তারপর আমি হত্যাকারী ছাড়া আর কি বলবো? প্রণয়কে প্রকৃত ঘটনাটা বলেছিল সমীর। কিন্তু তার সঙ্গে টেলিফোন গাইডের কি সম্পর্ক? আমার বাঁচার একমাত্র পথ হলো প্রকৃত হত্যাকারীকে সকলের চোখের সামনে নিয়ে আসা। এ কাজ আমার পক্ষে সম্ভব নয়, তাই প্রাইভেট এনকোয়ারির ব্যবস্থা করতে চাই। দুর্গাশঙ্কর ব্যানার্জির নাম তুমি শুনেছ কিনা জানি না। এই লাইনে তিনি একজন বিশিষ্ট অথরিটি। তাকে দিয়েই তদন্তের কাজ শুরু করব।
মাত্র গতকাল রাত্রে রামশেরনগরে সে পা দিয়েছে। অনেকগুলি জটিল অপারেশন হাতে থাকায় সনৎ এ যাত্রায় সঙ্গী হতে পারেনি। দুর্গাশঙ্করের ঘুম ভাঙল 7:30টার পর। সমীর তার ওখানেই ব্যবস্থা করেছিল। দুর্গাশঙ্কর কিন্তু রাজি হয়নি। এ ধরনের তদন্ত করতে এসে কমন প্লেসে থাকাই বাঞ্ছনীয়। হোটেল মারিনাকে ও পছন্দ করেছে। অমল ভৌমিক সাগ্রহে 4 তলার একটু সুসজ্জিত ঘরে ওর থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। আড়মোড়া ভেঙে দুর্গাশঙ্কর নিচে নেমে এলো। ট্রেনের ধকলের দরুন ঘুমটা বেশ গভীর হয়েছিল। ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে নিয়ে পূব দিকে জানলার ধারে পাতা আরাম কেদারাটায় বসল। কাচের পাল্লার মধ্যে দেখা যাচ্ছে গভীর কুয়াশা চারধার একাকার করে দিয়েছে। বেলা চড়লে কুয়াশা কেটে গেলে তারপর থানায় যাবে স্থির করল। এখানে পা দেওয়ার পরই সমীরের মুখ থেকে বিস্তারিত সমস্ত কিছু শুনেছে দুর্গাশঙ্কর। হোটেল মারিনায় পার্টি আরম্ভ হওয়া থেকে মৃতদেহ জঙ্গলে ফেলে আসা পর্যন্ত এর মধ্যে সমস্ত ঘটনা খুঁটিয়ে খুঁটিয়ে বেশ ভালো করেই বলেছে সমীর। মৃতদেহ কোথায় পড়ে আছে সে নিজেই পরিচয় গোপন রেখে পুলিশকে ফোনে জানিয়েছিল। দুর্গাশঙ্কর চিন্তিতভাবে ড্রেসিং গাউনের পকেট থেকে নেশার সরঞ্জাম বার করল। দ্রুত হাতে পাইপ সেজে নিয়ে সবেমাত্র 2টো টান দিয়েছে এমন সময় দরজায় করাঘাত হলো। দুর্গাশঙ্কর উঠে গিয়ে অর্গল মুক্ত করতেই অমল ভৌমিক ঘরে প্রবেশ করলেন। হাসি হাসি মুখ তার। আরে এই যে উঠে পড়ছেন দেখছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? বিন্দু মাত্র না। এরকম জায়গায় যে এত ভালো হোটেল থাকতে পারে আমি তো তা ভাবতেই পারিনি। অনেক বড় শহরের কাঠ কেটেছেন আপনি। আপনার সার্টিফিকেটে বড় খুশি হলাম মশাই। বেলা বাড়ছে, আপনার ব্রেকফাস্ট পাঠাবার ব্যবস্থা করি গিয়ে তা না। ব্যস্ত হবার কিছু নেই, বসুন, আপনার সঙ্গে কথা আছে। অমল ভৌমিক হাসলেন। ঘন ঘন কয়েকবার পাইপের ধোয়া ছেড়ে দুর্গাশঙ্কর বলল, আপনার কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পাবো এটা আশা করা নিশ্চয়ই অন্যায় হবে না। নিশ্চয় নয়। সমীর বাবু সন্দেহমুক্ত হন সেটা আমি মনে প্রাণে চাই। গোটাগত প্রশ্নের বেশ ভেবেচিন্তে উত্তর দেবেন কেমন? সেদিন পার্টিতে মিসেস আমির চাঁদ কার সঙ্গে এসেছিলেন? আমি সকলকে অভ্যর্থনা করার জন্য পার্লারে দাঁড়িয়েছিলাম। সমীরবাবু আর মিসেস আমির চাঁদকে কথা বলতে বলতে হলে ঢুকতে দেখেছি। তিনি কার সঙ্গে হোটেলে এসেছিলেন সেটা অবশ্য বলতে পারবো না। গেলেন কখন? ডিনারের আগে আমি তাকে গাড়িতে তুলে দিয়েছিলাম। বিশেষ প্রয়োজনেই তিনি চলে যাচ্ছিলেন। তাহলে নিজের গাড়িতেই উনি এসেছিলেন, তাই তো? মিস্টার আমির চাঁদের কোনো গাড়ি নেই নিজস্ব। মিস্টার দৌলত মালহোত্রার গাড়িতেই তিনি গিয়েছিলেন। ড্রাইভার পৌঁছে দিয়েছিল, এই আর কি। সেদিন মিস্টার দৌলত মালহোত্রা আপনাকে চাপা গলায় কি যেন একটা বলল, আপনি হল থেকে বেরিয়ে যান, না তারপর তিনিও মিসেস আমির চাঁদ বেরিয়ে গিয়েছিলেন। ব্যাপারটা কি বলুন তো? এরই মধ্যে আপনি অনেক কিছু জেনে ফেলেছেন দেখছি। কথাটা কি জানেন, মহিলাটির স্বভাব চরিত্র তো তেমন ভালো ছিল না। আর রোহাতগি সাহেব বুড়ো হলে কি হবে, জুৎসই মেয়ে পেলে বোঝেনি তো ব্যাপারটা। আমাকে একটা ঘর ঠিক করে দিতে বলেছিলেন জানেন। ঘরের ব্যবস্থা হতেই ওরা সেখানে চলে গেলেন। তারপর আর কি। তারপর আর মিসেস আমির চাঁদ হলে ফিরলেন না। রোহাতগি সাহেবের গাড়ি চেপে কোথায় যেন গেলেন, এই তো? আপনি ঠিকই বলছেন। সেদিন নিমন্ত্রিতদের মধ্যে কেউ অনুপস্থিত ছিলেন কি? যতদূর মনে পড়ছে মিস্টার আমির চাঁদ আর রায় সুরানা ছাড়া আর সকলেই এসেছিলেন। রায় সুরানাকে? ওল্ড গোল্ড সিমেন্ট ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। আপনাকে আর আটকে রাখবো না, পরে হয়তো আবার এই প্রসঙ্গে নিয়ে কথা বলবার প্রয়োজন হতে পারে। নিশ্চয়ই, 100 বার। এবার তাহলে আপনাদের ব্রেকফাস্টটা পাঠিয়ে দিই। তাই দিন। ভৌমিক বেরিয়ে গেলেন। দুর্গাশঙ্কর বাথরুমে প্রবেশ করল। দুর্গাশঙ্কর থানায় পৌঁছল বেলা 10টার সময়। কুয়াশা কেটে গেলেও রোদ্দুরের তেমন কোনো তেজ নেই। সমস্ত আকাশ জুড়ে কেমন যেন ছায়া ছায়া ভাব। ভাগ্যক্রমে থানাতেই বসেছিলেন হরিপ্রসাদ। দুর্গাশঙ্করের পরিচয় পাবার পরই তার মুখে গাম্ভীর্য যেন আরও ঘন হয়ে এলো। বেসরকারিভাবে তদন্ত করার অনুমতি নেওয়া হয়েছে তা তিনি জানতেন,
এই লোকটির যে নাম ডাক আছে তাও শুনেছেন। তবুও যেখানে তিনি হালে পানি পাচ্ছেন না, সেখানে বাইরের একজন এসে সমস্ত কিছু সমাধান করে দেবে, এটা কষ্ট কল্পনা ছাড়া আর কি। দুর্গাশঙ্কর পাইপ ধরিয়ে নিয়ে বলল, মফস্বলের পুলিশ কর্মচারীরা সাধারণত বেসরকারি গোয়েন্দাদের সঙ্গে অসহযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার অভিজ্ঞতার কথা বলছি। তবে প্রথমেই আমি আপনাকে জানিয়ে রাখি যে এই প্রদেশের পুলিশের কর্তা ব্যক্তিরা আমাকে বড় সম্মান করেন। আমি তদন্ত করতে এসেছি এ কথা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আমি যদি প্রয়োজনীয় সাহায্য না পাই তাহলে অবশ্যই তা আপনার পক্ষে সুখকর হবে না। যাই হোক, পোস্টমর্টমের রিপোর্টটা এখন দেখতে চাই। রাগে নিষ্পিস করতে লাগলেন সাব ইন্সপেক্টর। তবে বুঝলেন যে এ শক্ত ঠাই, তাই মুখে আর কিছু বললেন না। উঠে গিয়ে লোহার আলমারি থেকে রিপোর্টটা বের করে এগিয়ে ধরলেন। দুর্গাশঙ্কর মন দিয়ে পড়ল। ঘোরপ্যাচের কিছুই নেই। .38 বোরে 2টো গুলি শরীরভেদ করেছে। মৃত্যুর সময় নির্দিষ্ট হয়েছে রাত 12টা থেকে 1:30। দুর্গাশঙ্কর রিপোর্ট ফিরিয়ে দিয়ে বলল, মিসেসের ভ্যানিটি ব্যাগটা একবার দেখবেন? আমরা দেখেছি, কাজে লাগে ওতে এমন কিছুই নেই। তবে একবার দেখব। সাব ইন্সপেক্টর আবার উঠে গিয়ে আলমারি থেকে ভ্যানিটি ব্যাগটা নিয়ে এলেন। আধুনিক ডিজাইনের বড় আকারের দামি ব্যাগ। দুর্গাশঙ্কর তা খুঁটিয়ে দেখল। দামে কিছু প্রসাধন দ্রব্য, আয়না, চিরুনি আর রুমাল। খুচরো নোট মিলিয়ে গোটা 50 টাকাও ব্যাগে রয়েছে। আর রিংয়ে আটকানো চ্যাপ্টা ধরনের 2টো পেতলের চাবি। ডিএসপি কি এখন শহরেই আছেন? আছেন, কিন্তু কেন বলুন তো? এই চাবি দুটো আমি নিয়ে যেতে চাই। তার অনুমতি না পেলে আপনি হয়তো দিতে চাইবেন না। কি করবেন চাবি নিয়ে সেটা জানতে পারি কি? চেষ্টা করে দেখবো যে দুটো দিয়ে মিসেস আমির চাঁদের বাক্স বা আলমারি খোলা যায় কিনা। আপনারা বোধহয় ও সমস্ত চেষ্টা করেননি। আলমারির মধ্যে হত্যাকারী লুকিয়ে আছে এই কি আপনি বলতে চান? ধরেছেন কিন্তু ঠিক। তবে হত্যাকারী নয়, হত্যাকাণ্ডের কিছু সূত্র বা হত্যার মোটিভের কিছু আভাস এই সমস্ত জায়গায় পা গেলেও কিন্তু যেতে পারে। আপনি অবশ্য নিজের মক্কেলের স্বার্থ অবশ্যই দেখবেন। তবে আমাদের যা জানবার আমরা তা জেনেছি। মিস্টার সান্যাল এ ব্যাপারে জড়িত, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এতদিন যখন তাকে গ্রেফতার করেনি তখন আরও কয়েকদিন করবেন না আশা করি। অর্থাৎ আমার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চলি। থানা থেকে বেরিয়ে দুর্গাশঙ্কর একটা রিকশায় চেপে বসল। ডিএসপির বাংলোয় এখন একবার যাওয়া দরকার। তাকে এখন পাওয়া যাবে বলেও মনে হয়। চাবি দুটো হাতে না পেলেই নয়। অভিজ্ঞতা বলছে কাজে লাগার সম্ভাবনাও প্রবল। খাওয়া দাওয়ার পর দুর্গাশঙ্কর বিছানায় কিছুক্ষণ গড়িয়ে নিল। ডিএসপি সাহেবকে বাংলোতেই পাওয়া গিয়েছিল। তিনি অত্যন্ত সমাদরের সঙ্গে ওকে গ্রহণ করেছেন। সন্ধ্যের সময় চাবি দুটো পাঠিয়ে দেবেন কথাও দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব চতুর্দিক গুছিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইতিমধ্যে ফোনে মিস্টার মালহোত্রার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাকা হয়েছে। সন্ধ্যার সময় দুজনের কথা হবে। বেলা 4টের সময় সমীর এলো প্রণয়কে নিয়ে। দুর্গাশঙ্কর বলল, আমি আপনার কথাই ভাবছিলাম, একে কিন্তু চিনতে পারলাম না। আমরা একই সঙ্গে কাজ করি। প্রণয় সমাদ্দার আমার বন্ধু। নমস্কার বিনিময়ের পর দুর্গাশঙ্কর বলল, আপনিও সেদিন পার্টিতে উপস্থিত ছিলেন নাকি? না, অমল ভৌমিকের সঙ্গে ভালো আলাপ নেই। তিনি আমাকে কেন আমন্ত্রণ জানাবেন? তা বটে। মিসেস আমির চাঁদের সঙ্গে আলাপ ছিল, তার সম্পর্কে বিশেষ কোনো কথা বলতে পারেন? এখানকার সোসাইটির প্রত্যেক ইয়াংম্যানের সঙ্গেই বোধহয় তার আলাপ ছিল। সেই সুবাদে আমার সঙ্গেও কিঞ্চিত পরিচয় ছিল। ভদ্রমহিলা অসম্ভব পুরুষ ঘেঁষা ছিলেন। আবার একে ওকে নাচিয়ে বেড়াতেও ভালোবাসতেন। ঈর্ষা অনেক সময় বিপদ ঘনিয়ে আনে, তাই নাকি? ঠিকই বলেছেন। দুর্গাশঙ্কর পাইপে মিক্সচার ভরতে ভরতে বলল, সমীরবাবু, আপনার হবু শ্রীমতীর সঙ্গে যে একবার দেখা করার দরকার। বেশ তো, কখন দেখা করবেন বলুন? ধরুন এখনই। এখনই চলুন। দুর্গাশঙ্কর তৈরিই ছিল। ঘরে চাবি লাগিয়ে বেরিয়ে পড়ল। প্রণয় বিদায় নিল। জিকিদের বাড়িতে ওর যাওয়া আসা নেই। গাড়ি হোটেল কম্পাউন্ড অতিক্রম করল। গন্তব্যস্থল এসে গিয়েছিল। পার্কের গেটের পাশেই গাড়িটা থামল সমীরে।
দুর্গাশঙ্কর পা দিয়েই উল্টো দিকে তাকালো। এখান থেকে মিস্টার আমির চাঁদের আবাসস্থলটিকে দেখাচ্ছে ছবির মতো। সিমলা পাহাড়ে থাকে থাকে যেরকম বাড়ি দেখা যায় তারই আতলে তৈরি। দুধারের কাছাকাছি বাড়ি দুটোর ব্যবধান কমপক্ষে 100 গজ করে। ওরা পার্কে প্রবেশ করল। পার্ক না বলে এটাকে অরণ্য উদ্যান বলাই ভালো। অসম্ভব নির্জন। ফুলের কেয়ারির এখানে ওখানে নীরবে ঘুরে চলেছেন দুর্গাশঙ্কর। এধার ওধার খানিকক্ষণ ঘোরাঘুরি করে এমন এক জায়গায় এসে সে দাঁড়ালো যেখানকার ঝোপঝাড়ের মধ্যে বসে বা দাঁড়িয়ে আমির চাঁদের বাড়িটা স্পষ্ট দেখা যায়। এই জায়গার দূরত্ব গেট থেকে খুব একটা বেশি নয়। দুর্গাশঙ্কর ঝোপের মধ্যে এবং আশেপাশে কি যেন খুঁজে বেড়াতে লাগলো। সমীর প্রশ্ন করল, কি খুঁজছেন? ধরুন আমির চাঁদ নয়, অন্য কেউ হত্যাকারী, তাহলে সে এইখানে মৃতদেহ নিয়ে অপেক্ষা করছিল। তার ইচ্ছে ছিল হয়তো বডি ভিকটিমের বাড়ির কম্পাউন্ডের মধ্যে ফেলে আসবে। এই সময়ই আপনি গাড়ি নিয়ে এসে পড়লেন। খুন পার্কেই হয়েছে বলছেন? পার্কে কখনোই নয়। একজন পরিচিত লোকের মিসেসকে খুন করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে যত পরিচিতই হোক, তার সঙ্গে গভীর রাতে তিনি পার্কে ঢুকতে কখনোই কিন্তু রাজি হতেন না। খুন নিশ্চিতভাবে অন্য কোথাও হয়েছে। না, এখানে কাজে লাগে এমন কিছু পাওয়া গেল না। চলুন সামনের বাড়িতে একবার ঘুরে আসা যাক। পার্ক থেকে বেরিয়ে ওরা আমির চাঁদের বাড়ির সামনে উপস্থিত হতেই গেটের মুখে ডক্টর চৌধুরীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি ডাক্তারির ব্যাগ হাতে গেট অতিক্রম করতে গিয়ে থামলেন। সমীরের দিকে মৃত তাকিয়ে হাসলেন এবং অনুমান করলেন দ্বিতীয় ব্যক্তিটির পরিচয়। সমীর প্রশ্ন করল, মিস্টার আমির চাঁদ অসুস্থ নাকি? ডক্টর চৌধুরী বললেন, স্ত্রীর মৃত্যুর পর থেকেই তো বিছানা নিয়েছেন। পড়তে হয়ে একবার করে দেখে যেতে হচ্ছে। মানসিক অস্থিরতার দুর্বলতার শিকার এখন উনি। ওনার সঙ্গে এখন তো আমার পরিচয় হয়নি। উনিকে বুঝতে পেরেছি। নমস্কার। আপনিও সেদিনকার পার্টিতে উপস্থিত ছিলেন নাকি? ছিলাম, তবে তো মশাই আপনার সঙ্গে জমি আলাপ করতে হয়। বেশ, তো কখন আপনার সঙ্গে দেখা করবো বলুন? বাড়ি নাই আছেন তো? হ্যাঁ, আর সকালেই আসুন না। সম্মতি জানিয়ে ডক্টর চৌধুরী বিদায় নিলেন। ওরা বাড়ির মধ্যে প্রবেশ করল। ড্রয়িং রুমে মিস্টার আমির চাঁদকে পাওয়া গেল। তিনি ডিভানের উপর শুয়েছিলেন না বলে নেতিয়ে পড়েছিলেন বলাটাই বোধহয় ঠিক। ওদের দেখে কোনো রকমে উনি উঠে বসলেন। মুখের উপর একটা মলিন পর্দা যেন রয়েই গেল। দুর্গাশঙ্করের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়ে সমীর বলল, আমার প্রতি আপনার বিরূপ মনোভাব থাকাই স্বাভাবিক। তবে বিশ্বাস করুন, আপনার স্ত্রীর হত্যাকাণ্ড সম্পর্কে আমি বিন্দু বিসর্গ কিছুই জানি না। আমাকে ইচ্ছাকৃতভাবে কেউ ব্যাপারে জড়িয়েছে। মিস্টার আমির চাঁদ বললেন, আপনার বিরুদ্ধে আমার কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবে আমার স্ত্রীকে কেউ না কেউ তো খুন করেইছে। আমি জানতে চাই যে এটা কার কাজ। দুর্গাশঙ্কর বলল, সেটাই জানবার চেষ্টা আমি করব। শোনা আপনার শরীর ভালো নেই, গোটা কয়েক প্রশ্নের জবাব দিতে পারবেন কি? বলুন। সেদিন আপনার স্ত্রী একাই পার্টিতে গিয়েছিলেন, না কেউ এখানে এসে তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? ট্যাক্সি ধরে একাই গিয়েছিল। আপনি জাননি কেন? গোলমাল বা আমার ঝামেলা তেমন একটা ভালো লাগে না। তাছাড়া সেদিন শরীরটাও তেমন ভালো ছিল না। এবার অনন্য পায় হয়ে একটা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আপনার স্ত্রীর চাল চলনের মধ্যে এমন কিছু ছিল যা যে কোনো স্বামীর পক্ষে বরদাস্ত করা অসম্ভব, অথচ আপনি সমস্ত কিছু মেনে নিয়েছিলেন। এর কারণ কি? আমির চাঁদ উঠলেন। দুর্গাশঙ্কর ও সমীর তাকে অনুসরণ করল। ওরা শয়নকক্ষে গিয়ে উপস্থিত হল। আসবাবের ভিড় সেখানে নেই। আছে জোড়া খাট, স্টিলের আলমারি, ড্রেসিং টেবিল আর আলনা। আমির চাঁদ ড্রেসিং টেবিলের দেরাজ থেকে চাবির গোছা বার করলেন। বড় সাইজের স্টিলের আলমারি খোলা হলো। অনেকগুলো তাক। ওপরের 3টে তাকে শাড়ি ব্লাউজ ঠাসা। নিচের 3টে আমির চাঁদের জন্য নির্দিষ্ট রয়েছে। স্ত্রীর তুলনায় কিন্তু স্বামীর জামাকাপড় খুব একটা বেশি নয়। শাড়ি ব্লাউজ নামিয়ে কাগজপত্র বা কাজে লাগবে এমন কিছু কিন্তু পাওয়া গেল না। তবে মাঝারি সাইজের স্টিলের একটা ক্যাশ বাক্স ছিল তার মধ্যে। বাক্সটা কিন্তু খোলা গেল না। গোছায় যে কটা চাবি আছে
তার একটাও লাগলো না। জানা গেল যে এর চাবি মিসেস আমির চাঁদ নিজের কাছেই রাখতেন। অর্থাৎ ভ্যানিটি ব্যাগে যে দুটো চাবি পাওয়া গেছে তার একটা নিশ্চিতভাবে এইটার। পরে চাবি এনে বাক্সটা খুলে দেখলেই হবে। কিন্তু ভ্যানিটি ব্যাগের দ্বিতীয় চাবিটা কোথাকার? আরও দু একটা কথার পর ওখান থেকে ওরা বিদায় নিল। এর অল্পক্ষণ পরে পৌঁছল গোবিন্দবাবুর বাড়ি। তিনি ছিলেন না, ঝিকি অবশ্য ছিল। সমীরের বিপদে তাকে অসম্ভব ম্লান করে রেখেছে। কথাবার্তা বলে দুর্গাশঙ্কর নতুন কিছু কিন্তু জানতে পারল না। ওখানে একটু দেরি হয়ে গেল। এবার হোটেলে ফেরার পালা। আজ আর মিস্টার মালহোত্রার সঙ্গে দেখা করবে না। হোটেলে ফিরে টেলিফোনে সে কথা জানিয়ে দিলেই চলবে। বিশেষ করে প্রয়োজন না থাকলে রাত 9টার সময় কারোর সঙ্গে কথা বলতে যাওয়াটার কোনো মানে হয় না। 10টা বাজার কয়েক মিনিট পরেই মালহোত্রা প্যালেসে পৌঁছল দুর্গাশঙ্কর। এখন সরাসরি হোটেল থেকে আসছে না। মিসেস আমির চাঁদের ভ্যানিটি ব্যাগে পাওয়া দুটো চাবি সকালেই পুলিশ অফিসার দিয়ে গিয়েছিল। তারপর দুর্গাশঙ্কর আমির চাঁদের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। অনুমান ঠিকই, একটা চাবি দিয়ে স্টিলের বাক্সটা খুলতে অসুবিধে হলো না। বাক্সের মধ্যে গয়না ছাড়াও গুনে দেখা গেল 9,000 টাকা রয়েছে, সবগুলোই 100 টাকার নোট। তাছাড়া একটা কাগজের মোড়ক পাওয়া গেল। মোড়কের মধ্যে ছিল হালকা সবুজ রঙের কিসের একটা গুঁড়ো। নোটের তারা দেখে বিস্ময় বোধ করলেন আমির চাঁদ। এত টাকা তার স্ত্রী কোথা থেকে যে সংগ্রহ করেছিলেন মাথা কাটিয়ে তিনিও তা বুঝতে পারলেন না। সবুজ গুঁড়োর মোড়কটা পকেটস্থ করে ওখান থেকে বেরিয়ে রিকশায় চেপে মালহোত্রা প্যালেসে পৌঁছতে বিশেষ কোনো অসুবিধার মুখোমুখি হতে হলো না দুর্গাশঙ্করকে। রিকশা থেকে গেটের সামনে নেমেই দুর্গাশঙ্কর মুগ্ধ হয়ে গেল। বৈভব আর রুচি একসঙ্গে মিলেমিশে যা সৃষ্টি হয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই মালহোত্রা প্যালেস। কম করেও 2 বিঘার ওপর বিস্তৃত ক্লক টাওয়ার যুক্ত বিশাল প্রাসাদ। সিমেন্ট বা চুনের নামগন্ধও নেই, সমস্তটাই মার্বেল পাথর দিয়ে মোড়া। অতি যত্নে লালিত ফুলের বাগান প্রাসাদের চারিধারে বৃত্ত রচনা করেছে। অবশ্য মাঝে মধ্যে সুরগিঢালা পথও আছে। আছে টেনিস লন, কৃত্রিম পাহাড়, সুইমিং পুল ও আরও অনেক কিছু। পেটিকোয়ে উপস্থিত হওয়ার পরই একজন বেয়ারা তার সামনে এসে দাঁড়ালো। দুর্গাশঙ্কর তার হাত দিয়ে নিজের কার্ড পাঠিয়ে দিল ভেতরে। অল্প কিছুক্ষণের মধ্যেই গৃহকর্তার সেক্রেটারি রাজীব শর্মা এসে তাকে অভ্যর্থনা জানালো। মালহোত্রা তখন বিশাল ড্রয়িং রুমের সোফায় নিজের শরীর ডুবিয়ে বসেছিলেন। দুর্গাশঙ্করকে বসতে অনুরোধ করে তিনি বললেন, কাল আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। আপনার সময় নষ্ট করবার জন্য আমি বহু দুঃখিত। কাল এক জায়গায় চড়িয়ে পড়েছিলাম, তাই আর আসতে পারলাম না। স্বাভাবিক স্বাভাবিক। আপনি কাজ নিয়ে এসেছেন, ঘড়ির কাঁটা ধরে চলা। এখানে এখানে আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, কি কি খাবেন বলুন, কি খাবেন? হ্যাঁ, হট ড্রিঙ্কসের ব্যবস্থা করি। হ্যাঁ, VAT 69 হোয়াইট হর্সও কিন্তু স্টকে আছে। এই অবেলায় আর সাঁতরাতে চাই না। 1 কাপ চা বা কফি হলে যথেষ্ট হবে। মালহোত্রা সেক্রেটারিকে ইশারা করলেন। বলুন বলুন। আচ্ছা আচ্ছা, এবার বলুন কি জানতে চান? হ্যাঁ, আমার একজন কর্তব্যনিষ্ঠ কর্মচারী এই ব্যাপারে জড়িয়ে পড়েছে। কম পরিতাপের কথা তো নয়। প্রকৃতপক্ষে আমারই উচিত ছিল আপনাকে নিয়োগ করা। আশা করি আমার প্রশ্নের সঠিক উত্তরই দেবেন। নিশ্চয়ই। আমি প্রথমেই পার্টি প্রসঙ্গে আসতে চাই। পার্টি যখন জমজমাট, তখন আপনি মিসেস আমির চাঁদকে নিয়ে হোটেলের অন্য কোনো ঘরে গিয়েছিলেন। অর্থাৎ আমার চরিত্র নিয়ে প্রচুর কথা চালাচালি আজকাল হচ্ছে জানি। আসল ব্যাপারটা কি জানেন? আমার যা বয়স তাতেও সমস্ত খাপ খায় না। কিন্তু সেদিন সেদিন আমি তাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়েছিলাম ঠিকই। কিছু গোপনীয় কথা সে আমায় বলতে চেয়েছিল, তাই ওই কথাগুলো শুনে খুনের তদন্তে আপনার কি উপকার হবে জানি না। শ্রীমতী বুলবুল সেদিন আমায় বলেছিল, আপনার সন্দেহ ঠিক, কারখানা নিশ্চিতভাবে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমি বলেছিলাম, কারা এই কাজ করতে চলেছে তুমি বুঝতে পেরেছ কি? সে বলেছিল, একজন লোকই আপনার প্রতিষ্ঠানে ঢুকেছে, যা করবার সে একাই করবে। আরও কিছু প্রমাণ সংগ্রহ করে সেই লোকের নাম ও প্রকাশ করবে।
এরপর আমি আমি অনেক পেরাপেরি করলাম, কিন্তু বুলবুল সেই লোকের নাম কিছুতেই বলল না। তাহলে অনেক কথাই বলতে হয়, বুঝলেন। এখানকার ওল্ড গোল্ড সিমেন্ট ফ্যাক্টরি আমি প্রতিষ্ঠা করেছি। শুনেছেন বোধহয় ওই বর্তমান বাজারে এই ফ্যাক্টরির সিমেন্টের প্রচন্ড চাহিদা। এটাই হয়েছে কাল। এই অঞ্চলের শখানেক মাইলের মধ্যে আরো কয়েকটি কারখানা আছে। আমার সিমেন্ট তাদের বাজার খারাপ করে দিয়েছে। পরে পরে তারা আর মার খেতে চায়। হ্যাঁ বলুন, মার খেতে চায়। ক্রমে আমি ওই নানা সূত্রে খবর পেলাম আমার কর্মচারীদের টাকা খাইয়ে ওরা হাত করেছে। ওদের উদ্দেশ্য হলো ওল্ড গোল্ডের সুনাম যে কোনোভাবে নষ্ট করা। চিন্তিত হয়ে পড়লাম। কিছু পদস্থ কর্মচারীকেই যে ওরা হাত করেছে সন্দেহ নেই, তাদের চিনে ওঠা চাই। এই সময় বুলবুল আমির চাঁদের কথা মনে পড়ল। সে সহজেই সকলের সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারে। হ্যাঁ, তার সাহায্যে খোঁজ খবর নেওয়া যেতে পারে। তাকে ডেকে সরাসরি প্রস্তাব করলাম। শুনলে অবাক হবেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তবে দাবি করলো 10,000 টাকা। আমি বললাম, যদি তুমি খুঁজে বার করতে পারো কারা ষড়যন্ত্র পাকাচ্ছে, তাহলে তাহলে ওই অঙ্কের টাকা নিশ্চয়ই দেব। তারপর আর কি, সে লেগে গেল কাজে। আমি অবশ্য তাকে ওই 2,000 টাকা আগাম দিয়েছিলাম। পার্টির দিনে তার কথা শুনে মনে হয়েছিল সে সন্ধান পেয়েছে, কিন্তু পুরোপুরি জানা গেল না। তার আগেই সে খুন হয়ে গেল। ডিনারে যোগ না দিয়ে সেদিন তিনি চলে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কেন বলতে পারেন? আমাকে বলেছিল বিশেষ প্রয়োজনে ওকে নাকি চলে যেতে হচ্ছে। কাল সকালে ভালো সংবাদ দিতে পারবে। আপনার সঙ্গে আর বোধহয় দেখা হয়নি। না, দেখা অবশ্য আর হয়নি, তবে ফোনে কথা বলেছিল। কিরকম? দুর্গাশঙ্কর কফির পেয়ালা নামিয়ে রেখে পাইপ ধরালো। ওর কপালের ভাজে ভাজে চিন্তা। গৃহকর্তাও সিগার ধরালেন। কয়েক মিনিটের মধ্যেই রামলাল বিনীত ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। গত 15 তারিখে সন্ধ্যাবেলায় মিসেস আমির চাঁদকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? দুর্গাশঙ্করের উত্তরে রামলাল বলল, আগে হ্যাঁ, কোথায়? এই পাড়াতেই এসেছিলাম। কার বাড়ি? কারোর বাড়ি নয়, পাম অ্যাভিনিউয়ের মোড়েই মেম সাহেব নেমে পড়েছিলেন। সেখানে বা কাছাকাছি কোনো লোক দাঁড়িয়েছিল? কাউকেই দেখিনি। মালহোত্রা ওকে পার্লার পর্যন্ত এগিয়ে দিলেন। ওখান থেকে বেরিয়ে দুর্গাশঙ্কর পাম অ্যাভিনিউ ধরেই এগিয়ে গেল। জন দুয়েক পথচারীর কাছে খোঁজ খবর নিতেই ডক্টর চৌধুরীর চেম্বারের সন্ধান পেতে কিন্তু অসুবিধা হলো না। মালহোত্রা প্রাসাদ থেকে দূরত্ব 400 গজের বেশি নয়। চেম্বারেই ছিলেন ডক্টর চৌধুরী। ওয়েটিং হলে অনেক রুগী অপেক্ষা করছে। দেখে শুনে মনে হয় এই শহরের অন্যতম ব্যস্ত চিকিৎসক তিনি। তার সহকারী মারফত দুর্গাশঙ্কর নিজের কমন সংবাদ পাঠালো। প্রায় সঙ্গে সঙ্গেই কাচের দরজা সরিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলেন ডক্টর চৌধুরী। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আসুন আসুন। এখন নয়, কোন সময় আপনি ফ্রি থাকবেন বলুন, আমি সেই সময় আসবো। ফ্রি বলতে যা বোঝায় তা বোধ হয় এই জীবনে আর হতে পারবো না। এরই মধ্যে সময় করে নিতে হবে। ভেতরে আসুন। দুর্গাশঙ্কর তার পিছু পিছু চেম্বারের মধ্যে গেল। সুদৃশ্য এবং আধুনিক। সেখানে একজন বৃদ্ধ রোগী বসেছিলেন ও প্রয়োজনীয় উপদেশ দিয়ে বিদায় দিলেন। কাচের দরজা ফাঁক করে মন্টু মুখ বাড়ালো। 10 মিনিট পর খবর পাওয়া গেল। মন্টু বলল, আজ এখনও সে চায়ের দোকানে আসেনি। এলেই দোকানদার রামকিশোর তাকে এখানে পাঠিয়ে দেবে। দুর্গাশঙ্কর এক প্রস্ত ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বিদায় নিল। হোটেলে ফিরল ডিএসপির অফিস ঘুরে। আমির চাঁদের স্টিলের বাক্সের মধ্যে যে সবুজ রঙের গুঁড়ো পাওয়া গিয়েছিল তার মোড়কটা নিয়ে এলো বিশেষজ্ঞদের কাছে, যাতে পরীক্ষা করে দেখতে পারে যে বস্তুটা কি। সারাটা দুপুর দুর্গাশঙ্কর চিন্তা করে আর ঘুমিয়েই কাটিয়ে দিল। বিকেলে চা খাবার সময়ও চিন্তার হাত থেকে রেহাই পেল না। ভ্যানিটি ব্যাগে পাওয়া দ্বিতীয় চাবিটা কোথাকার? কারখানায় গণ্ডগোল পাকাবার জন্য যে তৈরি হয়েছে সে কে? আর আসন্ন গণ্ডগোলটাই বা কী ধরনের? এবং ওই সবুজ গুঁড়োটা কিসের? স্টিলের বাক্সে যত্ন করে রাখাই বা হয়েছিল কেন? এই প্রশ্নগুলো অসম্ভব উতলা করে তুলেছিল ওকে। অবশ্য হত্যার মোটিভ সম্পর্কে মোটামুটি ধারণা খাড়া করা গেছে। কিন্তু মিসেস আমির চাঁদ হোটেল থেকে বেরিয়েছিলেন ডিনারের কিছুক্ষণ আগেই। রাত 1টা পর্যন্ত ওই দীর্ঘ সময় তিনি ছিলেন কোথায়?
তার ঘনিষ্ঠদের মধ্যে রায় সুরানা আর প্রণয় সমাদ্দারও পার্টিতে যোগ দেননি। এদের দুজনের মধ্যে কি কারোর সঙ্গে দীর্ঘ সময় কেটেছিল, নাকি তিনি অন্য কোথাও ছিলেন? এই ঘরের প্রশ্নের উত্তর দুর্গাশঙ্করকে যত তাড়াতাড়ি সম্ভব পেতে হবে। এই সময় অমল ভৌমিক এলেন। অবসর থাকলে আসুন একটু গল্প করা যাক। তাই তো এলাম। তা কাজ কদ্দূর? এগোচ্ছে। আচ্ছা, এখানকার চোর বাজারে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় নাকি? স্মাগল গুডসে সারা দেশটাই তো ভরে গেছে। ছোড়া বাজারে কি পাওয়া যায় না বলুন? তা বটে। রায় সুরানা এখানে কতদিন আছেন? বছর দেড়েক হবে হয়তো। আগে অন্য কোনো সিমেন্ট কারখানায় কাজ করতেন। বেশি টাকার লোভ দেখিয়েই ওকে এখানে আনা হয়েছে। আর প্রণয় সমাদ্দার? না, তার কথা বলতে পারবো না। আমার সঙ্গে তার তেমন আলাপ নেই। আপনার কাছে লোক এসেছে? কথাবার্তা আর বেশি দূর এগোলো না। বেয়ারা এসে একটা খাম দিয়ে গেল দুর্গাশঙ্করকে। আমি তাহলে এখন উঠি। অমল ভৌমিক বেরিয়ে যাওয়ার পরেই ঘনেশটাও এসে ঘরে ঢুকল। ডিকডিকে রোগা একটা লোক, অসম্ভব লম্বা, মাজা মাজা গায়ের রং আর রক্তাভ চোখ। স্ফুরিত ঠোঁট দেখলেই বোঝা যায় যে সুরাসেবা সে অবিরাম করে চলেছে। বয়স ওই বছর 60 হবে। ডক্টর সাহেব আমাকে পাঠালেন। বসো। আমি কি কাজের ভার নিয়ে এখানে এসেছি নিশ্চয় শুনেছ। ডক্টর সাহেব আমাকে সব কথা বলেছেন। আমি তোমার সাহায্য চাই গণেশ রাও। প্রত্যেকটি প্রশ্নের যদি ঠিক ঠিক উত্তর দাও তাহলে মনে হয় খুনের হিল্লে হতে পারে। এ বাবা, এ আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই জানি না। বুলবুল মেম সাহেবের আর ভয় মাস খেটে দিতাম এই পর্যন্ত। কি ধরনের ফরমাস আগে তাই না হয় শুনি। এই ধরুন, কোনো একটা হুকুম করলেন, আমি তামিল করলাম। অবশ্য বিনা পয়সায় আমাকে তিনি খাটাতেন না। কি ধরনের হুকুম সেটা তো আমি জানতে চাই। গণেশরাও ইতস্তত করতে লাগলো। দুর্গাশঙ্কর উঠে গিয়ে নিচে কাউন্টারের সঙ্গে কি যেন কথা বলল। তারপর ফিরে এসে নিজে আবার বসল নিজের কোচে। তুমি বলতে না চাইলে কিভাবে কথা বার করতে হয় তা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। নানান রকম গোলমেলে কাজ এতদিন ধরে তুমি করেছো। একটা অজুহাতে কিন্তু পুলিশ তোমাকে কারোতে পড়তে পারে। তারপর ব্যাপারটা কীরকম দাঁড়াবে একবার বুঝতে পারছো তো। অবশ্য আমি ততদূর যাবো না। আমার এই জিনিস তুমি এখানকার বাজারে পাবে না, অতি উপাদেয়। তাছাড়া এখনই একটা 100 টাকার নোটও তোমাকে দেওয়ার ইচ্ছে আছে। এইসব জিনিস তাড়িয়ে তাড়িয়ে খেতে হয়। তুমি তো। কিছুটা উত্তেজিতভাবেই গণেশরাও ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে দিয়ে দুর্গাশঙ্কর দ্রুত লংকোট গায়ে চাপিয়ে নিল। তারপর ল্যাবরেটরির পেছন দিককার স্পাইরাল দিয়ে নেমে এলো নিচে। সন্ধ্যা তখন ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গেও ঠান্ডা পড়েছে চেপে। হোটেলের পেছনের দিকে জনসমাগম না থাকাটাই স্বাভাবিক। দুর্গাশঙ্কর সদরে না গিয়ে একেবারে নিম্ন শ্রেণী কর্মযাত্রীদের যাতায়াতের পথের রাস্তায় গিয়ে দাঁড়ালো। প্রকাশ্যে নয়, গাছের আড়াল নিতে হয়েছে তাকে। কয়েক মিনিট পরেই দেখা গেল গণেশটাও প্রধান গেট পেরিয়ে হনহন করে এগিয়ে আসছে। ক্রমে সে দুর্গাশঙ্করকে পেরিয়ে গেল। নিরাপদ দূরত্ব ব্যবধান সৃষ্টি হওয়ার পর দুর্গাশঙ্কর তাকে অনুসরণ করল। মোড়ের একধারে রিক্সা স্ট্যান্ড, সেখানে গণেশটাও একটা রিক্সায় চাপল। দুর্গাশঙ্করও আর একটা রিক্সায় চেপে তাকে অনুসরণ করল। পথচারী বেশি না থাকলেও আপ ও ডাউনে প্রচুর মোটর ও অন্যান্য যান চলাচল করছে। অনেক পথ মারিয়ে গণেশরাও মালহোত্রা প্যালেসের সামনে এসে নামল। গেটের একপাশে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে কি যেন বলল, তারপর অদৃশ্য হয়ে গেল ভেতরে। দুর্গাশঙ্কর কিছু দূরে দাঁড়িয়ে সমস্ত কিছু লক্ষ্য করল। নিজের করণীয় সম্পর্কে দ্রুত চিন্তা করতে লাগলো। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল রাস্তার অপর পারে ডাক্তারখানার উপর। রাস্তা পেরিয়ে দুর্গাশঙ্কর ওখানে গিয়ে পৌঁছল। জানা গেল যে 35 পয়সা দিলেই ফোন করতে দেওয়া হয়। রিসিভার তুলে যোগাযোগ করল ডিএসপির সঙ্গে। এখান থেকে মালহোত্রা প্যালেসের গেট দেখা যাচ্ছে, এটাই আসার কথা। ডিএসপি বাংলোতেই ছিলেন। ফোন ধরলেন। হ্যালো, আমি দুর্গাশঙ্কর বলছি। সবুজ কুঁড়োর রহস্য আবিষ্কার করতে পেরেছেন? আমি
পাম অ্যাভিনিউ এর ন্যাশনাল ফার্মাসির সামনে অপেক্ষা করছি। টাউন ইনচার্জকে স্টার্ট করুন তো। এক্ষুনি যেন আমার সঙ্গে দেখা করেন, বিশেষ প্রয়োজন। ছেড়ে দিচ্ছি। দুর্গাশঙ্কর রিসিভারটা নামিয়ে রাখল। পয়সা দিয়ে ডাক্তারখানা থেকে বেরিয়ে এলেও দূরে কোথাও গেল না। একপাশে দাঁড়িয়ে পাইপ টেনে চলল। কোনো পথে এখনও কোনো দেখা নেই। আধ ঘন্টাখানেক এইভাবেই কেটে যাওয়ার পর সাব ইন্সপেক্টর উদয় হলেন। তার মুখে বিরক্তির ছায়া এখন আর নেই, কেমন যেন স্বতন্ত্র ভাব। দুর্গাশঙ্কর কোনোরকম ভূমিকা না করেই প্রশ্ন করল, সিমেন্টের গুদাম কোথায় জানেন? কাছেই, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওর সামনে। আমি একজনকে অনুসরণ করে এখানে এসেছি। সে যে প্যালেসের মধ্যে ঢুকে যাবে তা আমি ভাবতে পারিনি। তার অপেক্ষায় আর এখানে দাঁড়িয়ে থাকলে মোটে চলবে না। গুদামের পেছন দিকে এবার আমাদের যেতে হবে। আপনিও আসুন। সাব ইন্সপেক্টর কিছুই বুঝলেন না, অবশ্য দুর্গাশঙ্করকে অনুসরণ করলেন। গুদামের পিছনের দিকে পৌঁছে দেখা গেল যে সেই দরজায় তালা ঝুলছে। পর্যাপ্ত আলোও নেই এখানে। জায়গাটা অসম্ভব নির্জন। দুর্গাশঙ্কর চাবি বার করে তালাটা খুলল। বাঁ হাতেই ওর টর্চ। এই ঘরটা সার্চ করা দরকার। আমি ভেতরে যাচ্ছি, আপনি বাইরে থেকে তালা লাগিয়ে দিন। যতক্ষণ না আমি নক করছি কাছাকাছি কোথাও একটা খাপটি মেরে অপেক্ষা করুন। হতভম্ব সাব ইন্সপেক্টর কথা মতো কাজ করবার জন্য তৎপর হলেন। ঘরের তালা বন্ধ করে ছোট্ট বারান্দা পেরিয়ে দুর্গাশঙ্কর যখন ঘাস জমির ওপর পা দিল তখন ঘড়িতে ঠিক 9:45। আধ ঘন্টাখানে ঘরের মধ্যে ছিল। টোকা গুনে সাব ইন্সপেক্টর তালা খুলে দিলেন। পাঁচিলের সঙ্গে গা মিশিয়ে আগেই দাঁড়িয়েছিলেন। ইন্সপেক্টর, আমি একটা জিপ চাই। কোথায় যাবেন? দূরে কোথাও নয়, পালের গোদাকে আমি বুঝতে পেরেছি। সাকরেদ এবং তোষ্য, সাকরেদের সঙ্গে সে বোধহয় এখন মিটিংয়ে বসেছে। আমাদের দেরি না করে একবার কিন্তু সেখানে যাওয়াটা দরকার। কাছাকাছি কোনো বাড়ি থেকে থানায় ফোন করলেই এক্ষুনি জিপের ব্যবস্থা হয়ে যাবে। আসুন। দুজনেই পাম অ্যাভিনিউ ধরে কয়েক পা এগিয়েছে মাত্র। সমীর সান্যালের গাড়ি। সাব ইন্সপেক্টরের কথায় দুর্গাশঙ্কর কাছাকাছি এসে পড়া গাড়িটার দিকে তাকালো। তারপর হাত তুলে থামার ইশারা করল। সমীর দুজনকে দেখতে পেয়েছিল, ইশারা না করলেও ব্রেক নিত। দুর্গাশঙ্কর বলল, কোথায় চলেছেন? কর্তার বাড়ি। এই সময়? প্রয়োজনে দেখা করতে চাইছেন। কে ফোন করেছিল? নিজেই? না, তার একজন কর্মচারী। আমার ছকে তো ব্যাপারটা গড়াচ্ছে না দেখছি, কেমন এলোমেলো হয়ে গেল। আসুন আসুন। কোথায় যাব? আপনি বাংলোয় চলুন। আমার বাংলোয়? সময় আপনার সঙ্গে দেখা করতে পারেন না, কারণ মনে হচ্ছে এ সময় আপনাকে কেউ বাংলো থেকে অন্যত্র সরিয়ে দিতে চাইছে। এর পেছনে কি উদ্দেশ্য আছে সেটা দেখা দরকার। আপনার চাকর কোথায়? রান্নাঘরে থাকবার কথা। গাড়ি দ্রুত ধাবিত হলো। বাংলোর সামনে এসে দেখা গেল যে গেট পুরোপুরি বন্ধ নেই, একটা পাল্লা আধখোলা অবস্থায় রয়েছে। বাইরেই গাড়ি থামিয়ে তিনজন নেমে পড়ল। গেটের খোলা অবস্থা সন্দেহের উদ্রেক করছে। গেট পেরিয়ে তিনজনকে বেশি দূর এগোতে হলো না। ঝাউগাছটার কাছে কি একটা পড়ে থাকতে দেখা গেল। ইন্সপেক্টর আগেই দৌড়ে গেলেন। দুর্গাশঙ্কর ও সমীর ঘটনাস্থলে পৌঁছে দেখল যে কে একজন উবুড় হয়ে পড়ে আছে। দেহ চিৎ করে দেওয়ার পরে দুর্গাশঙ্করের টর্চটা ঝলসে উঠল। গণেশ রাও। তার জামা রক্তে জবজব করছে। গুলি বুকের মধ্যেই বোধহয় কোথাও আটকে রয়েছে। এক নজরে বুঝতে পারা যায় যে সে আর বেঁচে নেই। গণপত যেন রহস্য নাটকের এক চরিত্র অভিনেতা। হঠাৎ মঞ্চে এলো আর চমক লাগিয়ে অদৃশ্যও হয়ে গেল হঠাৎ। আবার মৃতদেহ। সমীর ভয়ে নীল হয়ে গেছে। দুর্গাশঙ্কর বলল, আপনাদের কিন্তু আর এখানে অপেক্ষা করলে মোটে চলবে না ইন্সপেক্টর। সময় বয়ে যাচ্ছে। সমস্ত ব্যবস্থা একেবারে সমীরবাবুই করবেন। সমস্ত ব্যবস্থা সমীরবাবুই করবেন। থানায় রিং করুন। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ কিন্তু পাহারা দেবে। আপনার গাড়িটা নিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসব। অসহায় সমীরকে কিছু বলবার অবকাশ না দিয়ে দুর্গাশঙ্কর গেটের দিকে ছুটল। কিছু বুঝতে না পারলেও সাব ইন্সপেক্টর ওর পিছু নিলেন। দুরন্ত বেগে গাড়ি ছুটিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিটের বেশি সময় লাগলো না। পেটিকোয় তখন আরও একখানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সাব ইন্সপেক্টর চিনতে পারলেন যে রোহাতিঙ্গির মার্ক 2। পেটিকো মোটেই নির্জন নয়। লোকজন যাওয়া আসা করছে, গাড়ি ঢুকছে আবার বেরিয়েও যাচ্ছে। বলতে গেলে কারোর দিকেই কারোর নজর নেই। শীতকাল না হলে অবশ্য ইন্সপেক্টর দর্শনীয় হয়ে উঠতেন। কালো ওভারকোটে তার ইউনিফর্মটা ঢাকা পড়ে রয়েছে।
বাগানের দক্ষিণ দিকে এসে দেওয়ালের সঙ্গে প্রায় কান লাগিয়ে দুজন এগিয়ে চলল। কাছের জানলা দিয়েই দেখা গেল যে অফিস ঘরে কেউ নেই। আরও একটু এগিয়ে শোবার ঘরের সন্ধান পাওয়া গেল, খালি। এবার দুর্গাশঙ্কর বেশ চিন্তায় পড়ে গেল। দুজনে একধারে নির্জন বাগান পেরিয়ে আউট হাউসের সামনে গিয়ে উপস্থিত হলো। ভেতরে যে কথাবার্তা হচ্ছে সেটা বারান্দায় পা দেওয়ার পরই বুঝতে পারা গেল। দরজা ঘেঁষে দাঁড়াতেই কানে এলো, বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানি না। মাঝে মধ্যে লোকটাকে দেখতাম, এই পর্যন্তই, মোটেই আলাপ ছিল না। একই কথা তুমি বারবার বলে চলেছ, এইভাবে রাত কাবার হয়ে যাক তা আমি চাই না। লোকটা গেছে, তুমিও যাবে। আমি নিজের মান সম্মানকে ভালোবাসি। তোমার মতো মারাত্মক সাক্ষীকে আমি বিশ্বাস করুন প্লিজ। না, আমি তোমায় কোনো সময় দেব না। ঠিক এমন সময়ে নাটকীয় একটা ঘটনার অবতারণা হলো। ইন্সপেক্টর আর দুর্গাশঙ্করের প্রবল চাপ সহ্য করতে না পেরে দরজা মর্মর শব্দে ভেঙে পড়ল। ঘরে যে দুজন উপস্থিত ছিল তাদের পক্ষে ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। দুর্গাশঙ্কর পড়তে পড়তে নিজেকে সামলে নিল, বলল, ক্ষমা করবেন অমলবাবু, এইভাবে ছাড়া ঘরে প্রবেশ করার আর কোনো উপায় ছিল না আমার কাছে। উৎকণ্ঠায় দম প্রায় আটকে আসার মতো অবস্থা হলেও নিজেকে সহজে সামলে নেওয়ার জন্য মরিয়া হলেন অমল ভৌমিক। তারপর কোনো রকমে বললেন, এর মানে কি? আপনাদের কি চাই? 3টে খুন করলে 3বার ফাঁসি হয় না জানি, তবু তৃতীয় খুনটা যাতে না হয় তাই আমাদের এই অনধিকার চর্চা, বুঝতেই পারছেন। কি সমস্ত যাতা বলছেন? আচমকা আপনার হাত থেকে পড়ে যাওয়া রিভলভারটা দিয়ে এই যে আমির চাঁদ এবং গণেশ রাও খুন হয়েছে তা প্রমাণিত হবে। তাছাড়া আপনার অ্যাসিস্ট্যান্ট ভয়ে যিনি নীল হয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রধান সাক্ষী হিসেবেই, হয়তো পুলিশ তাকে উপস্থিত করবে কোর্টে। তবে মশাই, আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে। 1 ঘন্টা আগেও বুঝতে পারিনি আপনি এই কর্মকাণ্ডের নায়ক। ও কি করছেন? না না, সুইচ বোর্ডের দিকে হাত বাড়াবেন না। অতি সতর্ক মশঙ্গিটি, 1 হাত খেল দেখিয়ে দিতে পারেন। বুলবুল আমির চাঁদের টাকার প্রতি তীব্র মোহ ছিল। পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা করে বা অন্য যে কোনো উপায়ে হাতে টাকা এলেই তার হতো। এদিকে রোহাতগি সাহেব বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন। তার অসম্ভব বাড়বাড়ন্তে অন্যান্য সিমেন্ট কোম্পানির চোখ একেবারে টাটিয়ে ওঠে। ওল্ড গোল্ডে তারা গোলমাল বানাতে চায়, এই সংবাদ তিনি পেয়েছিলেন। কী ধরনের গোলমাল এবং কারা এ কাজ করবে তা জানার প্রয়োজনীয়তা কিন্তু বড় দেখা দিল। রোদগি সাহেব এই কাজে বুলবুল আমির চাঁদকে নিযুক্ত করায় যুক্তিযুক্ত মনে করলে মহিলাটির সকলের সঙ্গে অবাধ মেলামেশা আছে, কাজে তার পক্ষে সংবাদ সংগ্রহ করা সহজ হবে। মিসেসকে কেউ সন্দেহ না করলেও তিনি কোনো ক্রমে বুঝতে পেরেছিলেন রাজীব শর্মা এই ব্যাপারের মধ্যে আছে, এবং সিমেন্টের গুদামের পেছনে যে ঘর আছে সেখানে গোপনে তারা যাতায়াত করে। ওই ঘরে কি থাকে জানবার জন্য গণপথের সাহায্যে একটা চাবি তৈরি করিয়ে নিলে ঘরের মধ্যে সকলের অজান্তে ঢুকেও ছিলেন। নইলে তার স্টিলের বাক্সের মধ্যে সবুজ গুঁড়ো থাকার কোনো মানেই হয় না। যাই হোক, মিসেস গুপ্তচর বৃত্তের কথা কিন্তু চাপা রইল না। এরপর ষড়যন্ত্রকারীরা নিশ্চেষ্ট থাকতে পারে না, গুলিতে প্রাণ দিলেন বুলবুল আমির চাঁদ। অবশ্য আমি এখনো বুঝতে পারিনি সেদিন পার্টি থেকে বেরিয়ে তিনি এত রাত পর্যন্ত পাম অ্যাভিনিউয়ে ঘোরাফেরা করছিলেন কেন। নিশ্চয়ই হত্যাকারীকে সুযোগ দেওয়ার জন্য নয়। আমার মনে হয় ভদ্রমহিলাকে বেশি টাকার লোভ দেখিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ হত্যাকারী তাকে বলেছিলেন, রোহাতগি সাহেবের কাছে সমস্ত চেপে গেলে প্রচুর অর্থ দেওয়া হবে, অমুক জায়গায় অমুক সময় উপস্থিত থাকলে আজই দেওয়া হবে টাকাটা। তিনি গিয়েছিলেন এবং মারা পড়েছেন। এবার তদন্তের কথায় আসে যাক। একথা অস্বীকার করবার কোনো উপায় নেই যে ডক্টর চৌধুরীর সহযোগিতা না পেলে আমি কখনোই তাড়াতাড়ি সফল হতে পারতাম না। তিনি গণপথের সন্ধান দিয়েছিলেন। এই গণেশ রাও আর এক লোভী চরিত্র। আমার কথাবার্তা শোনার পর সে বুঝতে পেরেছিল যে খুনের ব্যাপারটা রাজীবের হাতে রয়েছে, কারণ সে বোধহয় রাজীবকে গুদামের পেছন দিকের ঘরে যাতায়াত করতে দেখেছিল। তার লোভী মন নেচে উঠল, সে খুনের সন্ধান দিলে আমার কাছে টাকা পাবে। এই করার করিয়ে নিয়ে
রোহতকি প্যালেসে গেল রাজীবের কাছে, অর্থাৎ তাকে বলল ব্যাপারটা সে বুঝে ফেলেছে, আমাকে এত টাকা না দিলে সমস্ত কিছু সে ফাঁস করে দেবে। দুদিক থেকে টাকা আদায় করার ফোন দিই। আমি অবশ্য গণপথের পিছু পিছু গিয়েছিলাম, কিন্তু সে কার সঙ্গে দেখা করতে গেল তখনও বুঝতে পারিনি। অনেক কিছুক্ষণ অপেক্ষা করবার পর ইন্সপেক্টরকে ডাকিয়ে গুদামের পিছন দিকের ঘরে গেলাম। মিসেস আমির চাঁদের ভ্যানিটি ব্যাগে চাবি পাওয়া গিয়েছিল। সেই চাবির সাহায্যে ঘরের মধ্যে ঢোকা সম্ভব হয়েছিল। একটা টেবিল আর গোটা কয়েক চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র ছিল না। টেলিফোন ছিল টেবিলের ওপর, আর এক কোণে বড় বড় 8-10টা প্যাকেটে রাখা ছিল। প্যাকেটের ওপরে ঠিকানাও লেখা ছিল, মারিনা হোটেল। এর মানে প্যাকেটগুলো আগে ওখানে এসেছে, তারপরে এখানে এনে রাখা হয়েছে। একটা প্যাকেট ছিঁড়তেই বেরিয়ে পড়ল সবুজ মিহি গুঁড়ো। এই গুঁড়োর সন্ধান আমি আগেই মিসেস আমির চাঁদের আলমারিতে পেয়েছিলাম। তিনি নিশ্চয়ই এখান থেকেই নিয়ে গিয়েছেন। ওই গুঁড়ো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা চলে। সব কিছু পরিষ্কার হয়ে গেল এবার আমার কাছে। শুধু গোলমাল পাতানো নয়, ওল্ড গোল্ডের অংশ বিশেষকে উড়িয়ে দেবারই পরিকল্পনা করা হয়েছিল। নিশ্চিতভাবে উদ্যোক্তাদের হয়ে কাজে দায়িত্ব নিয়েছিলেন অমল ভৌমিক এবং তাকে সহযোগিতা করেছে রাজীব। ইতিমধ্যে ঘর থেকে রোহতকি সাহেবের সঙ্গে ফোনে কথা বলে জানতে পেরেছিলাম যে রাজীব একজন লোককে সঙ্গে নিয়ে মোটরে চেপে কোথাও বেরিয়ে যান। আজ সে থাকছে না, লালা কিশোরীলালের বাড়িতে নেমস্তরে যাচ্ছে। বুঝলাম যে নাটকের শেষ দৃশ্য তাহলে হোটেল মরিনাতেই অভিনীত হবে। ওখানে যাওয়ার পথেই আপনার সঙ্গে এবং আপনার কম্পাউন্ডে গণপথের মৃতদেহ আবিষ্কার। তার মতো বিরক্তিকর চরিত্রকে সরানোর দরকার ছিল। পরিস্থিতি ক্রমেই দারুণ ঘোরালো হয়ে উঠছে এবং শেষ পর্যন্ত হয়তো রাজীবও বিশ্বাসঘাতকতা করতে পারে। তখন দারুণ বিপাকে পড়তে হবে। এই সমস্ত ভেবে অমলবাবু সাকরেদটিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেন, কিন্তু আমরা গিয়ে পড়বার আগেই তার পরিকল্পনা বানচাল হয়ে গেল। একটানা এতখানি বলার পর দুর্গাশঙ্কর থামল। ঝিকি ও সমীর তন্ময় হয়ে শুনছিল। ঘরে প্রায় মিনিট 2 নীরবতা বিরাজ করল। তারপর সমীর বলল, প্রশংসার কথা বলে আপনাকে ছোট করার সাহস আমার নেই। শুধু এইটুকু প্রশ্ন আছে, অমল ভৌমিকের স্বার্থ কি? সেই সনাতন স্বার্থ। ওল্ড গোল্ডের বিরুদ্ধবাদীরা নিশ্চয়ই তাকে প্রচুর টাকা দিয়েছিল। আপনি কিছু জানতে চান? একটু হেসে ঝিকি বলল, আমার কিচ্ছু জানার নেই, আমি শুধু আপনাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এই সময় দৌলত মালহোত্রা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাকে দেখেই 3 জন আসন ছেড়ে উঠে দাঁড়ালো। ঝিকির একটু লজ্জা করতে লাগলো। মালহোত্রা বললেন, এই এতক্ষণ দেখা করতে পারিনি বলে কিছু মনে করবেন না। আপনার কাণ্ড কারখানায় তো মশাই আমি অভিভূত। অনেক লোকসানের হাত থেকে আমায় বাঁচিয়েছেন। এই সামান্য। কথা শেষ না করেই চেকটা বাড়িয়ে ধরলেন। দুর্গাশঙ্কর বলল, আপনি কেন? আমাকে তো নিয়োগ করেছেন মিস্টার সান্যাল। হ্যাঁ, তা ঠিক। তবে আমি পেমেন্ট করলে সমীর কিছু মনে করবে না। হ্যাঁ, এই যে চেকটা নিন দয়া করে। দুর্গাশঙ্কর এক নজর দেখে নিল। বেশ ভালো সংখ্যায় সাজিয়েছেন মালহোত্রা সাহেব। চেকটা পকেটে রেখে এতক্ষণ পরে নিভে যাওয়া পাইপটা আবার ধরালো সে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।